আচ্ছা, আজকে আমরা পড়বো বা আগের দিন থেকে আমরা পড়া স্টার্ট করেছি, সেটা হচ্ছে স্লো ডিফ্লেকশন, ডিটারমিনেশন অফ স্লোপ অ্যান্ড ডিফ্লেকশন অফ এ বিম। একটা বিমের যে কোনো একটা বিম আমরা স্ট্রাকচারটি যখন পড়বো, তো তার মেটেরিয়ালগত ফেলিয়ার সেটা কিন্তু নয়। মেটেরিয়ালগত ফেলিয়ার বাদ দিয়েও তার মধ্যে ডিফরমেশন জনিত কারণেও ফেলিয়ার হতে পারে। যাই হোক, সেটাকে আমরা ফেলিয়ার ধরবো কি ধরবো সেটা অন্য জিনিস। বাট একটা মেটেরিয়াল একটা সার্টেন লোডে ডিফর্ম করে, সেই ডিফরমেশনটাকে আমরা মাপি কি দিয়ে? মাপি দুটো মাপকাঠি দিয়ে। আমরা এখন পর্যন্ত যা পড়েছি তার তা অনুযায়ী কি দুটো মাপকাঠি? একটা হচ্ছে স্লোপ আর একটা হচ্ছে ডিফ্লেকশন। ঠিক আছে, সেই স্লোপ আর ডিফ্লেকশনকে মাপবার জন্য আমাদের কাছে অনেকগুলো পদ্ধতি আছে। তার মধ্যে আমরা প্রথম আজকে যে পদ্ধতিটার কথা পড়বো, মানে এক্সাম্পল দিয়ে দেখব, সেইটা হচ্ছে কি না, যে পদ্ধতিটার কথা আজকে আমরা প্রথম পড়ব সেটা হচ্ছে ডাবল ইন্টিগ্রেশন ইন্টিগ্রেশন মেথড। ডাবল ইন্টিগ্রেশন মেথড কেন ডাবল ইন্টিগ্রেশন মেথড আমি আগের দিন বলেছি। ঠিক আছে, মোদ্দা কথা আমরা এখান থেকে শুরু করব। কোন জায়গা থেকে? এক্ষেত্রে শুরু করব m will be equals to ei into d2y by dx2। এইটা হচ্ছে আমাদের কাছে মেন ফর্মুলা, বা এখান থেকে আমরা উইল স্টার্ট আওয়ার ক্যালকুলেশন। ঠিক আছে, কি বলেছিলাম? এটাকে একবার ইন্টিগ্রেশন করলে আমরা পাবো হচ্ছে ডিওয়াই ডিএক্স। ডিওয়াই ডিএক্স মানে কত? স্লোপ। এটাকে যদি আরেকবার ইন্টিগ্রেশন করি তাহলে ডিওয়াই ডিএক্স ইন্টিগ্রেশন করলে পাবো শুধু ওয়াই, এন্ড ওয়াই ইজ হচ্ছে আমার ডিফ্লেকশন। ফুল ইন্টিগ্রেশন মেথড। ওকে, আচ্ছা, এই ক্ষেত্রে আমার স্টেপ গুলো কি কি? স্টেপ গুলো হচ্ছে, প্রথমে হচ্ছে আমরা ধরে নাও আমরা এটা প্রথমে ক্যালকুলেটরই করবো আর কি। ঠিক আছে, চলো একটা এক্সাম্পল দিয়ে স্টার্ট করি। এখানে আমার পি লোড আছে and the length of the beam is L। ঠিক আছে, এটা একটা ক্যান্টিলিভার বিম। ওকে, তাহলে আমাদের প্রথম স্টেপ হচ্ছে কি, যে এই যে বিমের যে সেকশন থ্রু আউট দ্য লেন্থ আমরা একটা সেকশন কনসিডার করছি। থ্রু আউট দ্য লেন্থ একটা সেকশন কনসিডার করছি, বা থ্রু আউট দ্য লেন্থ এই এই থ্রু আউট দ্য লেন্থে এই বিম বরাবর বেন্ডিং মোমেন্ট কিভাবে কতটা চেঞ্জ হচ্ছে, তার যে ইকুয়েশন বা তার যে পরিমাপ ইন টার্মস অফ ভেরিয়েবল, সেটাই হচ্ছে দিস এম। বলতে পারছি এই এম মানে কি? এম মানে হচ্ছে এই বিমের থ্রু আউট দ্য লেন্থ যে কোনো জায়গায়, ঠিক আছে, থ্রু আউট দ্য লেন্থ বেন্ডিং মোমেন্ট কিভাবে পরিবর্তন হচ্ছে, সেটাকে যে ইকুয়েশন দিয়ে বোঝানো যায়, সেই ইকুয়েশনটাকে আমাকে এম এর জায়গাতে লিখতে হবে। এটা হচ্ছে আমার ফার্স্ট পার্ট। এবার প্রশ্ন হচ্ছে, দাদা এই ইকুয়েশন কি করে পাবো? এই ইকুয়েশন হচ্ছে সেই ইকুয়েশনটা যেটা আমরা বেন্ডিং মোমেন্ট বার করার সময়, অর্থাৎ বিএমডি ডায়াগ্রাম করবার সময় যে ইকুয়েশনে আমরা হেল্প নিয়েছি, পাতি গল্প হচ্ছে ওইটাই। ওই ইকুয়েশনটাই হচ্ছে এখানে এম এর জায়গায় বসবে। বুঝতে পারছি? আচ্ছা, তাহলে ফার্স্ট স্টেপ হচ্ছে আমাদের এম এর জন্য সেই ইকুয়েশনটাকে নিয়ে আসা, নিয়ে এসে এম এর জায়গায় সেই ইকুয়েশনটাকে বসানো, বসানোর পর ইন্টিগ্রেশন স্টার্ট করা। প্রথমবার ইন্টিগ্রেশন করব, একটা আমার কাছে কনস্ট্যান্ট আসবে c1। আমরা দ্বিতীয়বার ইন্টিগ্রেশন করব, তাহলে আমাদের আরো একটা এক্সট্রা কনস্ট্যান্ট আসবে, যেটা হচ্ছে c2। এবার c1 আর c2 কে লাস্ট স্টেপে আমরা সলভ করব কি করে? না বাউন্ডারি কন্ডিশন দিয়ে। না বাউন্ডারি কন্ডিশন গুলো কি কি সেগুলো আমরা আগের দিন ক্লাসে জেনেছি। তাহলে চলো কথা না বাড়িয়ে আমরা আজকে একদম প্রবলেমে ঢুকে পড়ি। তাহলে এই ক্ষেত্রে আমাদেরকে থ্রু আউট দ্য লেন্থ বেন্ডিং মোমেন্ট কি হবে, সেটার জন্য আমাদেরকে একটা ইকুয়েশন তৈরি করতে হবে। সে এক্স ডিরেকশন, এর মধ্যে আর কোথাও পরিবর্তন হচ্ছে না লোড, তো এক্স দূরে একটা সেকশন, সেখানে আমরা লেটস বেন্ডিং মোমেন্টের ইকুয়েশন কত হবে সেটা আমরা লিখি। তো সেক্ষেত্রে আমাদের বেন্ডিং মোমেন্টের ইকুয়েশন কত হবে? সেক্ষেত্রে আমাদের বেন্ডিং মোমেন্টের ইকুয়েশন হবে এম উইল বি কি? এম উইল বি হচ্ছে পি ইন্টু এক্স। নাও কিভাবে মোমেন্ট হবে এটা এইভাবে দেখাবে, সো এটা একটা হকিং মোমেন্ট হবে, সো ইট উইল বি মাইনাস সাইন। তাহলে এম এর জায়গায় হচ্ছে মাইনাস পি এক্স। তাহলে আমরা সেখানে তাই করি, চলো এখানে বসাই দিলে ফার্স্ট স্টেপে আমরা এম পি এক্স পেয়ে গেলাম। এবারে ইকুয়েশন আমরা বসাবো, পি এক্স ইকুয়াল টু ইআই ডি টু ওয়াই বাই
dx2 না আমরা প্রথমবার ইন্টিগ্রেশন করছি, ঠিক আছে? লেটস ফার্স্ট ইন্টিগ্রেশন স্টার্ট করছি। ফার্স্ট ইন্টিগ্রেশন যদি স্টার্ট করি তাহলে কি হবে? আচ্ছা, এটা ইন্টিগ্রেশন করলে কি হবে? dx এর ইন্টিগ্রেশন করলে হচ্ছে মাইনাস px² 2 প্লাস একটা কনস্ট্যান্ট হবে, যে কোনো কিছু একটা ইন্টিগ্রেশন করলে একটা কনস্ট্যান্ট চলে আসে c1, এটা আমরা ছোটবেলায় ইন্টিগ্রেশনে শিখেছি। আর এতে এদিকে থাকলো হচ্ছে ei dy dx ইন্টিগ্রেশন করলে দাঁড়াবে হচ্ছে dy dx। এই ইকুয়েশনটা হচ্ছে এই এক নম্বর যে ইকুয়েশনটা পেলাম, এই ইকুয়েশনটা হচ্ছে আমাদের দ্য ইকুয়েশন ডিটারমাইনিং দ্য স্লোপ। অর্থাৎ এই যে এখান থেকে যে আমি x দূরে এসেছি, মানে এর মধ্যে কোন পয়েন্টে স্লোপ কত হবে সেটা বলে দেবে হচ্ছে এটা, এই ইকুয়েশনটা। কিভাবে আমরা পাচ্ছি সব আসছি ডিটেইলসে, জাস্ট ওয়েট। ওকে, এতটুকু কি সবাই বুঝতে পেরেছো? আশা করি কোনো সমস্যা নেই। নেক্সট আমি কি বললাম, আমাকে আরো একবার ইন্টিগ্রেশন করতে হবে। তো চলো আমরা আরো একবার ইন্টিগ্রেশন করি। আরো একবার যদি ইন্টিগ্রেশন করি তাহলে কি পাবো? তাহলে পাবো এইটা, পাবো হচ্ছে, আমি আর ইন্টিগ্রেশন চিহ্ন দিচ্ছি না, ঠিক আছে? p(x3)/2 আর 3 মানে 6, 3 দুগুণে 6। আচ্ছা, প্লাস c1 এর ইন্টিগ্রেশন করলে c1x। আচ্ছা, প্লাস আরেকটা কনস্ট্যান্ট নতুন চলে আসবে, দ্যাট ইজ c2, আর এদিকে থাকবে হচ্ছে ey ইনটু y। দিস ইজ ইকুয়েশন নাম্বার 2। তাহলে আমাদের স্টেপ 1 2 3 কমপ্লিট। 1 এ আমরা x ডিসটেন্সে দূরে একটা আমাকে ইকুয়েশন সলভ করে, ইকুয়েশন বেন্ডিং মোমেন্টের ইকুয়েশন লিখে নিয়েছি, সেই ইকুয়েশনকে এখানে বসিয়েছি। বসানোর পর প্রথমবার ইন্টিগ্রেশন করেছি, তাহলে আমরা পেলাম dy dx, অর্থাৎ এটা হচ্ছে আমাদের কি ডিটারমাইন করবে? এটা আমাদের ডিটারমাইন করবে স্লোপ। dy dx মানে হচ্ছে স্লোপ। নাও আমাদের ইকুয়েশন নাম্বার 2 ড্র করেছি, সেই ইকুয়েশন মানে কি, এটা আরেকটা ফার্দার ইন্টিগ্রেশন করেছি, এটা ডিফাইন করবে হচ্ছে আমার ডিফ্লেকশন। এটা ডিফাইন করবে আমার ডিফ্লেকশন। তাহলে এই দুটো আমার ইকুয়েশন পেয়ে গেছে, অর্থাৎ আমরা স্টেপ 3 অবধি চলে এসেছি। সেকেন্ড অর্ডার ইন্টিগ্রেশনের কারণ কিন্তু আমি আগে বলেছি। আগের ক্লাসটা কেন দেখোনি তুমি? আমি বলেছিলাম উপর থেকে নিচে নামলে যেমন ওই যে আগের দিন রিলেশন গুলো যখন করেছি, ডিরাইভেটিভ করতে 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 নেমে যাচ্ছি, একদম এসেছিলাম হচ্ছে লোড অবধি, এই মোমেন্ট অবধি। তাহলে উল্টা দিকে যদি আমরা উঠি, মানে ডিরাইভেটিভকে ইন্টিগ্রেট করে 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 যাই, তাহলে কি পাবো? dy dx y পাবো। ঠিক আছে। আচ্ছা, স্লোপের ইন্টিগ্রেশন করলে স্লোপ হয়, সব বলছে। স্লোপের ইন্টিগ্রেশন করলে আমরা পাবো, y পাবো। y এর ডেরিভেটিভ করলে যদি dy dx পাই, তাহলে dy dx এর ইন্টিগ্রেশন করলে y পাবো। এই পথে নামছি, এই পথে আমরা উঠেছিলাম, এই পথে নামছি। তুমি ওইটা দেখে নেবে ভালো করে, ঠিক আছে? আচ্ছা, আর এটা থেকে নিজে এমনি বোঝা যাচ্ছে। ক্লাস 10 এ তো এটাকে আবার ইন্টিগ্রেশন করলেন। হ্যাঁ, কি ইন্টিগ্রেশন করলেন? x²/2 কে 2টা বাইরে বেরিয়ে গেল, x² কে আবার ইন্টিগ্রেশন হলো। হ্যাঁ, c1 এর ইন্টিগ্রেশন x হলো। হ্যাঁ, আর এটা কনস্ট্যান্ট স্ট্যান্ড এক্স্যাক্টলি, যে ui i, আর এটা ইন্টিগ্রেশন y, ঠিক আছে? না না, এটা কেটে মানে তার মানে স্লোপের ইন্টিগ্রেশন করলে ডিফ্লেকশন পাবো তো? হ্যাঁ, তাই তো আসবে রে বাবা। পাবো মানে আমি বলছি না, এটা আসছে তো তাই। হ্যাঁ স্যার, করলে ঠিক আছে। পাবো কেন? পাবো মানে কি, মানে আমার অ্যাফার্মেশনের পরে তো হবে না। ইট ইজ ফ্যাক্ট, যেটা বলে এটা হয়, ঠিক আছে? কেন হয় স্যার দেখে বুঝতে হচ্ছে, এটা খুব ইজি কিন্তু। এটা মানে এটা হয়, এটা ডিরাইভেটিভ, মানে ডিরাইভেটিভ যা হয় ইন্টিগ্রেশন উল্টা হয়। মানে ডিরাইভেটিভ করা মানে হচ্ছে ভাগ করা, ইন্টিগ্রেট করা মানে জোড়ানো, ঠিক আছে? ডিরাইভেটিভ করা মানে ছোট ছোট একটু দেখেন, কেটে 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 আসছে। সবারই কি কেটে কেটে আসছে নাকি? চলতে চলতে 1-2 সেকেন্ড করে স্টপ হয়ে যাচ্ছে। কি জানি। আচ্ছা, বাকিদের কি হচ্ছে এরকম সমস্যা? বাকিরা একটু বলো তো। ঠিক আছে, যদি হয় তাহলে একটু বলো। হ্যাঁ, আমি দেখছি যদি অন্য কিছু হয়। আচ্ছা, এবার আমরা কি হলো, আমরা স্টেপ 3 তে পৌঁছে গেছি। স্টেপ 3 তে পৌঁছে যাওয়ার পরে কি হচ্ছে, আমাদের এখন এই দুটো ইকুয়েশনকে সলভ করতে হবে উইথ ইউজিং কি,
বাউন্ডারি কন্ডিশন। তাহলে এবার আমরা ইউজ করবো হচ্ছে বাউন্ডারি কন্ডিশন। নাও একটা ইয়ের জন্য বাউন্ডারি কন্ডিশন কি কি, একটা ক্যান্টিলিভারের জন্য বাউন্ডারি কন্ডিশন কি আমরা জানি। ক্যান্টিলিভারের জন্য বাউন্ডারি কন্ডিশন দুটোই আমার এইখানে হবে, অর্থাৎ সাপোর্টে হবে। কি কি না, ইফ এই দিস পয়েন্ট ইজ এ এন্ড দিস পয়েন্ট ইজ বি, তাহলে আমরা জানি অ্যাট পয়েন্ট এ অর্থাৎ সাপোর্টে কি হবে, আমাদের ডিওয়াই ডিএক্স শূন্য। কেন কি যদি স্লোপ হয়, যদি বিমটা যদি ডিফ্লেক্ট করে তাহলে কিভাবে ডিফ্লেক্ট করে, এইভাবে ডিফ্লেক্ট করে, অর্থাৎ এই পয়েন্টে আমার ডিওয়াই ডিএক্স শূন্য হয়, অ্যাজ ওয়েল অ্যাজ ডিফ্লেকশন, এই পয়েন্টে ডিফ্লেকশনও শূন্য হয়। ঠিক আছে, ডিওয়াই ডিএক্স at point A 0 আর ডিফ্লেকশন at point A 0। এইটা হয়ে গেল আমাদের বাউন্ডারি কন্ডিশন ফর ক্যান্টিলিভার বিম। যত ক্যান্টিলিভার বিম হবে তার প্রত্যেকটার জন্য বাউন্ডারি কন্ডিশন কিন্তু এটাই হবে। ঠিক আছে, তাহলে নাও put this boundary condition in this equation and find out the C1 and C2। এই বাউন্ডারি কন্ডিশনকে আমরা ইকুয়েশনে ফেলবো এবং C1 C2 কে বার করব, তাহলে আমাদের কাজ হয়ে গেল। তাহলে প্রথম ইকুয়েশনে আমরা চলো পড়ে দেখি। ঠিক আছে, আমি এটাকে মুছে দিচ্ছি। তো ইকুয়েশন 1, ঠিক আছে, ইকুয়েশন 1 আমরা পুট করব। স্লোপের ক্ষেত্রে কোনটা পুট করব, ডেফিনেটলি এটা পুট করব, এই বাউন্ডারি কন্ডিশনটা পুট করব। কারণ কি আমরা এটা ফার্স্ট নম্বর ইকুয়েশনে যখন আমরা একটা বাউন্ডারি কন্ডিশন পুট করব তখন ডেফিনেটলি এই রিলেটেড বাউন্ডারি কন্ডিশনটা পুট করব। তাহলে এই রিলেটেড বাউন্ডারি কন্ডিশন কি, এটা, এটাই পুট করব। ঠিক আছে, তুমি বলতে পারো দাদা এইটা এটাতে পুট করলাম না কেন, বা এইটা এটাতে পুট করলাম না কেন, কারণ একটাই, যেটা যার রিলেটেড সেখানেই তো সেটা পুট করব। সো স্লোপের বের করেছি আমি এই ইকুয়েশন, তাহলে স্লোপ 0 কোন জায়গায় পুট করব, ডেফিনেটলি এই জায়গাতে পুট করব। ডিফ্লেকশন বার করেছি এই ইকুয়েশন দিয়ে, তাহলে ডিফ্লেকশনের যে বাউন্ডারি কন্ডিশন সেটা কোথায় পুট করব, ডেফিনেটলি এখানে পুট করব। সিম্পল। তাহলে অ্যাট ইকুয়েশন 1 এ আমরা এই কন্ডিশনটা পুট করব কি না, এ পয়েন্টে এসে কি দাঁড়াচ্ছে, স্লোপ 0 আছে। নাও এ পয়েন্ট মানে কত, এ পয়েন্টে অ্যাট পয়েন্ট এ কি হবে আমার এই ইকুয়েশন অনুযায়ী, সেক্ষেত্রে x will be equal to l। এই পয়েন্টে যদি আমার সেকশনটা একদম এই পয়েন্টে হয় তাহলে কি হবে, x এর মান কত হবে, l হবে। সো আমরা তাই পুট করছি। ওকে, তাহলে ইকুয়েশন এ তে at a পুটিং l, এবার x এর মান আমি l পুট করব, তাহলে কি হবে, PL²/2। আচ্ছা, আমার করতে গিয়ে যদি কোথাও ভুল হয়, ঠিক আছে, আমি ঠিক কথা বলছি, যদি কোনো লিখতে গিয়ে ভুল হয় আমাকে ধরিয়ে দেবে। ওকে, আচ্ছা, PL কোথায় গেল, হ্যাঁ, PL²/2 প্লাস C1 ইকুয়ালস টু, আচ্ছা, ডিওয়াই ডিএক্স, x যখন l বসিয়েছি তাহলে ডিওয়াই ডিএক্স 0, তাহলে এদিকটা হয়ে গেল আমার 0। তাহলে এখান থেকে আমি পাচ্ছি C1 এর মান হচ্ছে PL²/2। এখানে আর কোনো সমস্যার কথা নাই। ঠিক আছে, আচ্ছা, নাও এবার আমি ইকুয়েশন 2টাই বসাচ্ছি। ইকুয়েশন 2 তে আমি ওই সেম বাউন্ডারি কন্ডিশন যদি বসাই x = l, তাহলে কি পাবো, চলো এখানে আমরা বসিয়ে দেখি, x এর জায়গায় l বসালাম, তাহলে হচ্ছে -PL³/6 প্লাস C1 এর মান আগেই পেয়েছি, আমরা কি পেয়েছি, PL²/2 ইনটু x এর মান বসাচ্ছি আমরা l প্লাস C2 and that is equal to 0 and that is equal to 0। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, নাও আমি এই পাশটাই করছি। তাহলে এখান থেকে কি পাচ্ছি, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি C2 সমান সমান মাল দুটোকে এদিকে নিয়ে চলে যাচ্ছি, তাহলে দাঁড়াচ্ছে হচ্ছে PL³/6 মাইনাস PL³/2, তাহলে 6 নিচে থাকলো, তাহলে হচ্ছে PL³ মাইনাস 3 PL³, তাহলে হচ্ছে -3 থেকে 2 এর 6 মানে হচ্ছে 1 এর 3,
1/3 PL কিউ। তাহলে C2 এর মান হচ্ছে 1/3 PL কিউ। ওকে, তাহলে আমরা C1 আর C2 এর মান পেয়ে গেলাম। তাহলে C1 C2 এর মান যখনই পেয়ে গেলাম, লেটস পুট ইট দিস ইন দিস ফর্ম। ঠিক আছে, আমি এখানে C1 কে সরিয়ে দিয়ে C1 এর মান লিখে দিই। C1 কে সরিয়ে দিয়ে C1 এর মান পেলাম হচ্ছে L²/2। আর এখানেও আমরা তাই করব, L²/2। C2 এর মান আমরা কত পেয়েছি? C2 এর মান পেয়েছি আমরা মাইনাসে পেয়েছি, -PL³/3। ওকে, তাহলে আমাদের যেটা হয়ে গেল, স্লোপ আর ডিফ্লেকশনের ইকুয়েশন হচ্ছে এটা। স্লোপ আর ডিফ্লেকশনের ইকুয়েশন হচ্ছে এটা। ঠিক আছে, তাহলে স্লোপ আর ডিফ্লেকশনের ইকুয়েশন হচ্ছে এটা। এবার এটার মানে কি, ইকুয়েশনের মানে কি? মানে হচ্ছে এখান থেকে তুমি যত দূরে দূরে চলে আসছো, প্রত্যেকটা পয়েন্টে কত স্লোপ হবে আর কত ডিফ্লেকশন হবে, তুমি যদি এক্স এর মান ওটা পুট করে দাও ইকুয়েশনে, তাহলে তুমি আনসার পেয়ে যাবে। মানে তোমাকে যদি জিজ্ঞেস করে দাদা এটা ধরো এল মান, ধর এল এর মান ধরো 10 মিটার, সাপোজ এল ইজ 10, এল ইজ ইকুয়াল টু 10। ওকে, তাহলে তোমাকে বলা হলো যে দাদা বলুন আমাকে যে এখান থেকে 2 মিটার দূরে, 2 মিটার দূরে যে একটা পয়েন্ট ধরুন এটা, তাহলে এই পয়েন্টের স্লোপ কত, ডিফ্লেকশন কত। ধর তোমাকে পরীক্ষায় প্রশ্ন এরকম দিল, তাহলে আচ্ছা এই গল্প, আমার কাছে কি আছে? আমার কাছে স্লোপের ইকুয়েশন আছে। কত বলেছে? 2 মিটার দূরে, তাহলে কত? এক্স এর মান কত? 2। তুমি এক্স এর জায়গায় 2 পুট করবে। এল মানে তো পুরো বিমের লেন্থ, তাহলে 10 তোমাকে বলে দিয়েছে, আর এল এর জায়গায় 10 পুট করো, তাহলে ডিওয়াই ডিএক্স এর মান যেটা পাবে সেটা হয়ে গেল স্লোপ। ওকে, ঠিক আছে। আর দেখি ফাইন্ড আউট করি যে একদম এক্স ইকুয়াল টু 0 এই জায়গাটায়, একদম এক্স ইকুয়াল টু 0 অর্থাৎ এই পয়েন্টটায়। ঠিক আছে, এই পয়েন্টটায় আমরা এমনিতেও দেখে বুঝতে পারছি, আমরা ক্যান্টিলিভার বিমের ক্ষেত্রে আমরা জানি যে স্লোপ সবচেয়ে ম্যাক্সিমাম হয় ফ্রি এন্ডে এবং ডিফ্লেকশনও সবচেয়ে ম্যাক্সিমাম হয় ফ্রি এন্ডে। স্লোপ সবচেয়ে ম্যাক্সিমাম হয় সেটাও ফ্রি এন্ডে হয়, আর ডিফ্লেকশনও ম্যাক্সিমাম হয় ফ্রি এন্ডে হয়। ক্লিয়ার? কিন্তু সিম্পলি সাপোর্টেড বিমের ক্ষেত্রে কি হয় একটু মনে করার চেষ্টা করো, আমি একটু পরে সিম্পলি সাপোর্টেড যখন অঙ্ক করব তখন ওটা আরেকবার বলছি। ওকে, তাহলে ফ্রি এন্ডে, তাহলে চলো আমরা ফাইন্ড আউট করবো কি ফ্রি এন্ডের স্লোপ কত আর ফ্রি এন্ডের ডিফ্লেকশন কত। তাহলে ফ্রি এন্ড মানে কত? ফ্রি এন্ড মানে হচ্ছে x ইকুয়াল টু 0। তাহলে চলো দেখি x ইকুয়াল টু 0 মানে ফ্রি এন্ডে আমার স্লোপ কত হয়। তাহলে এই স্লোপের ইকুয়েশন আমি x ইকুয়াল টু 0 বসাবো। তাহলে x ইকুয়াল টু 0 বসাই, তাহলে আমাদের কি হলো? এই মানটা পুরোটাই 0 হয়ে গেল। তাহলে পড়ে থাকলো কি dy dx at x ইকুয়াল টু 0 তে কত? PL²/2 আর ইটা নিচে নেমে চলে গেল, তাহলে হচ্ছে ইআই। তাহলে আনসার হলো এটা। অর্থাৎ একটা ক্যান্টিলিভার বিম, তার একটা এন্ডে পি একটা লোড লাগানো আছে, কনসেন্ট্রেটেড লোড, সেই কারণে তার পি এন্ডে কতটা স্লোপ হবে না, স্লোপ হবে PL²/2EI। এগুলো কিন্তু মনে রাখবে তোমরা, একটা পরে সমস্ত ধরনের বিমের বিভিন্ন রকম কন্ডিশনের জন্য, মাঝখানে লোড, সাইডে লোড, তারপর হচ্ছে তোমার ইউডিএল আছে, এগুলোর জন্য কোথায় মোটামুটি সাপোর্টে অথবা ফ্রি এন্ডে যে যার যেটা হয়, যেখানে ম্যাক্সিমাম হয়, সেক্ষেত্রে কোথায় কোনটা স্লোপ আর কোথায় কোনটা ডিফ্লেকশন, সেটা ডিরেক্ট ফর্মুলাটাই জিজ্ঞেস করে ফেলবে। মানে তোমাকে পরীক্ষায় হয়তো একদম ডিরেক্ট এটা জানতে চাইবে, যেটা যে কনসেন্ট্রেটেড লোড at free end of a cantilever beam, the maximum slope will be অপশন দিবে। এক হচ্ছে PL²/3i, PL²/2i, PL²/4i, তখন এটাতে টিক মারতে হবে। তো এই জিনিসটা তোমাকে আইদার মনে রাখতে হবে, বেটার একটা সবগুলো তাহলে চার্ট বানিয়ে নেবে। আমি চেষ্টা করব নোটসে সেই চার্টটা দেওয়ার, না হলে যে কোনো বইতেই চার্টটা অ্যাভেলেবেল, তোমরা একটু দেখে নেবে। ঠিক আছে, সবগুলোকে গুছিয়ে আমি সবগুলোই করাবো, তো এটা দেখে মনে রাখতে পারো অথবা ডিরাইভ করতে। ডিরাইভ করার জন্য স্লোপ ডিফ্লেকশন মেথডে ডিরাইভ করতে হবে এরকমটা নয়, কেন সরি ডবল ইন্ডিকেশন মেথডে ডিরাইভ করতে হবে এরকম ব্যাপারটা নয়। কেন কি হচ্ছে ডবল ইন্ডিকেশন মেথডে একটুখানি কমপ্লিকেটেড অনেকের মনে হতে পারে। ওকে, সো আমি আরো দু একটা মেথডের গল্প করব, বলবো আজকের ক্লাসে। তোমাদের যেটাতে সুবিধা মনে হয়, যদি অনেক সময় ভুলে যাও, মনে না পড়ে,
বা আরেকটু ক্রিটিক্যাল ঘুরিয়ে দিল, তখন তোমরা মেথডগুলো ইউজ করে ঠিক করে বসে বানিয়ে নেবে। ওকে ওকে চলো, তাহলে এটা হলো আমার স্লোপ। এবার নাও কি ফ্রি এন্ডের ডিফ্লেকশন কত, তাহলে এই ইকুয়েশন, এই ডিফ্লেকশন ইকুয়েশন কোনটা, এটা ইকুয়েশন, তাহলে এখানে আমরা বসো ফ্রি এন্ডের ডিফ্লেকশন কত, তার মানে x = 0 তে ডিফ্লেকশন কত। x = যদি 0 হয় তাহলে এই মানটা 0 হয়ে যাবে, এই মানটা 0 হয়ে যাবে, তাহলে পড়ে থাকবে শুধু এটা। সো y will be at x = 0, কি হবে, এটা শুধু পড়ে থাকবে হচ্ছে মাইনাস PL3/3, এই নিচে নিয়ে চলে আসবে। এটা হলো আচ্ছা, এবার একটা প্রশ্ন প্লাস সাইন মাইনাস সাইন এগুলোর কি দরকার বা এগুলোর মানে কি, বা সাইনটাকে আমি কতটা মাথায় রাখতে হবে, ঠিক আছে। আচ্ছা, এই যে এতক্ষণ পর্যন্ত যেগুলো করলাম, এই যে ধরো মোমেন্টের ইকুয়েশন এগুলো করা, সেখানে তোমরা সাইন কনভেনশনটাকে মেনটেন করেই করবে, কিন্তু আনসারে আসার পর সাইন কনভেনশনের সেভাবে গুরুত্ব তোমাকে ভাবতে হবে না বা বুঝতে হবে না। হ্যাঁ, সাইনের কি গুরুত্ব আছে, সাইনের গুরুত্ব হচ্ছে এটাই, ঠিক আছে, যে স্লোপ যদি কি হয়, এক্ষেত্রে স্লোপ কি কিরকম স্লোপ হচ্ছে, স্লোপ কি করে মাপি আমরা জানি, অরিজিনাল বিম যেমন ছিল আর ওই পয়েন্টে একটা ট্যানজেন্ট ড্র করব, তাহলে এটা হয়ে গেল আমার স্লোপ, ঠিক আছে, এটা হয়ে গেল আমার স্লোপ। তো স্লোপ আমরা হচ্ছে জেনারেলি ক্লকওয়াইজ স্লোপকে পজিটিভ বলি, আমরা আগেও দেখেছি, মানে ঘোড়াটা যদি ক্লকওয়াইজ ঘোরা হয় সিয়ারে তাহলে সেটা পজিটিভ হয়, অ্যান্টি ক্লকওয়াইজ হলে নেগেটিভ হয়। ওকে, বা যাই বলবো বা তুমি স্যাগিং হগিং এর দিক থেকে স্যাগিং হগিং, এটা হচ্ছে তোমার ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ দিক থেকে। আর হচ্ছে কি ডিফ্লেকশন, ডাউনওয়ার্ড ডিফ্লেকশন, এখানে কি হলো আমার পজিটিভ এসেছে, ডাউনওয়ার্ড ডিফ্লেকশন হলো আমার এখানে একটা নেগেটিভ এসেছে। সো যাই হোক, তোমাকে মোদ্দা কথা আনসার আসার পর এই সাইন কনভেনশনের সেভাবে কোনো গুরুত্ব নেই আনটিল, মানে কি এর গুরুত্ব কোন দিকে হচ্ছে সেইটাকে মাপা ছাড়া এটার কোনো গুরুত্ব নেই। এবার যেহেতু আমাদেরকে পরীক্ষায় প্রশ্ন যে দেবে বা আমরা নিজেরা দেখেও বুঝতে পারবো রে ভাই যে কোন দিকে স্লোপ হবে, একটা যদি বিম আসে তার যে একটা পার্টিকুলার লোডিং কন্ডিশন হয় এই ধরনের সিম্পল বিম গুলোতে, তাহলে কি কোন দিকে ডিফ্লেকশন হবে কোন দিকে স্লোপ হবে সেটা আমরা দেখেই বুঝতে পারবো। তাই সাইন কনভেনশন থেকে আমাদেরকে বুঝে নিতে হবে এটার কিন্তু কোনো দরকার নেই। ফলে কোথাও যদি তোমাকে সাইন ছাড়াই তোমাকে কোয়ান্টিটি দেয়, তুমি ভাবনা যে এখানে তো সাইন দেয়নি, ওখানে তো বার করেছে -PL3/3EI, দেখেও তো অপশনে মাইনাস নেই, তাহলে এটা হবে কি হবে না, না ম্যাগনিটিউডটা হচ্ছে এখানে মেন, বোঝো। দিস ইজ অ্যাকচুয়ালি ডিফ্লেকশন, ইজ একটা ম্যাগনিটিউড উইথ দ্য ডিরেকশন, বাট ডিরেকশনের গুরুত্বটা শুধুমাত্র বোঝার জন্য, তাছাড়া কিছু না। আসল মানটা হচ্ছে ভাই কতটা ঝুঁকলো, সাইন কনভেনশন হচ্ছে কোন দিকে ঝুঁকলো সেটা বল, ঠিক আছে। তোমাকে পরীক্ষায় প্রশ্ন করেছে কতটা ঝুঁকেছে, তাহলে সেখানে তোমার সাইনটা গুরুত্বপূর্ণ নয়, ভালো করে বোঝো। দ্যাট ইজ ওয়াই আমরা এই এই অবধি আসা অবধি সাইনের দরকার আছে, বাট আফটার দ্যাট সাইনের দরকার নেই, বা পরীক্ষায় প্রশ্নে যদি সাইন নাও থাকে বাট ইউ উইল মেক আউট দিস, যে PL3/3i মানে হচ্ছে এটা। বলতে পারলাম আমি সাইনকে কখন গুরুত্ব দেবে কখন গুরুত্ব দেবে না, বা অপশনে সাইন নাই বলে যে তুমি সেটাকে আনসার করলে এরকম যেন না হয়, বুঝতে পেরেছো, বুঝতে পেরেছি আশা করি। ওকে, তাহলে এই হয়ে গেল আমাদের একটা অঙ্ক ইউজিং হচ্ছে ডাবল ইন্টিগ্রেশন মেথড। এখান থেকে আমি একটা জিনিস পেলাম, সেটা আমি একটুখানি এখানে লিখে রাখি, আমি ওটা আমি একটুখানি এখনই আমার কাজে লাগবে। তাহলে আমরা পেলাম কি, যদি একটা ক্যান্টিলিভার বিম হয়, সেই এক্স যদি তার তোমার হচ্ছে দূরে যদি আমার দূরে যদি আমার কি বলে ইয়ে হয়, ঠিক আছে, বা যেখানে লোডটা আমার অ্যাক্ট করছে সেই পয়েন্টের স্লোপ হচ্ছে এটা, কি যে পয়েন্টে অ্যাক্ট করছে ফ্রি এন্ড বা যে পয়েন্টে লোডটা অ্যাক্ট করেছে সেখানে স্লোপ হচ্ছে আমার PL2/2EI, আর ডিফ্লেকশন হচ্ছে আমার PL3/3EI।
এটা আমরা পেলাম। নাও এবার যদি তোমাকে কোয়েশ্চেনটা একটু এরকম করে দেয়, এটাকেই এরকম করে দেয়, পিটাকে একদম এন্ডে না কাজ করিয়ে ধরে নাও এই জায়গায় কাজ করাচ্ছি, পিটাকে একদম এন্ডে কাজ না করিয়ে, ঠিক আছে, পিটাকে একদম এন্ডে কাজ না করিয়ে এখানে কাজ করাচ্ছে, মানে কোথা থেকে কাজ করাচ্ছে, এখান থেকে এ দূরে, তাহলে টোটালটা যদি এল হয় তাহলে এইটুকু কত হবে, এল মাইনাস এ। ঠিক আছে, এরকম করে যদি পি কাজ করে, সেক্ষেত্রে আমার যদি তোমাকে পরীক্ষায় প্রশ্ন দেয় এরকম একটা কেস, তাহলে সেক্ষেত্রে তোমার এই ফ্রি এন্ডে, সেক্ষেত্রে আমার ফ্রি এন্ডে, অর্থাৎ if it is a point, if it is load is acting at the B and the free end is C, now find out theta C and find out yc। তোমাকে যদি এরকম একটা প্রশ্ন দেয়, দেন কি করবে, দেন হাউ উইল বি দ্য আনসার, মানে বা হোয়াট উইল বি দ্য আনসার। ঠিক আছে, সেক্ষেত্রে দেখো কি হবে। প্রথম কথা, এই জিনিসটাকে আমরা কিভাবে করব, আমরা করব হচ্ছে, আমরা প্রথম কথা দেখো এই জিনিসটা হলে কি হবে, এইটা আমার একটা বিম, বিমে আমার লোড পড়েছে এখানটায় যখন লোড পড়েছে, সো ধরে নাও এই পোর্শনটা আমার নেই, মানে এই পোর্শনটার উপর কোনো লোড নেই, বেসিক্যালি ক্যান্টিলিভার এই ফ্রি এন্ডের এই পোর্শনটার উপর কোনো লোড নেই, তাহলে এই পোর্শনটার উপর যখন কোনো লোড নেই, তাহলে এই পোর্শনটার বিহেভিয়ার কি হবে, এর মধ্যে এই পোর্শনের বিহেভিয়ারের কোনো চেঞ্জ হবে না, মানে লোড কাজ করছে এখানে, ফলে এখান থেকে বিহেভিয়ারের চেঞ্জেস আসবে, এইটুকু পোর্শনে বিহেভিয়ারের চেঞ্জ হবে না, বা বলা বাহুল্য যেটুকু বিহেভিয়ারের চেঞ্জ এতদূর পর্যন্ত হচ্ছে, তারপর এটা স্ট্রেট লাইনেই থাকবে, ওটা স্ট্রেট লাইনেই থাকবে। বুঝতে পারছি, মানে কি বলবো, ধরো হাতটা দিয়ে বোঝানোর চেষ্টা করি, দেখি কতটা বোঝাতে পারি, না খাতাটা দিয়ে বোঝানো সবচেয়ে বেস্ট। ধরো এই আমার খাতা, ওকে, এখন ছিল আমার এই এন্ডে, আগে ছিল এখানটা আমার লোড চাপ ছিল, এরকম করে বেঁকে যাচ্ছিল, ওকে, নাও কি হলো, লোডটা আমার একদম ধারে না চাপে এখানে চাপছে, ভালো করে দেখো, এবার ভালো করে বোঝো, এখানে যখন চাপছে দেখো কার্ভটা কোথায় হচ্ছে, যেমন হাতের এই জায়গাটা কার্ভ হচ্ছে এতদূর অব্দি, কিন্তু কার্ভের পর এই পোর্শনটা কি হচ্ছে, এই পোর্শনটা কিন্তু কোনো মানে কার্ভ ফর্ম হচ্ছে না, বা কোনো ইয়ে হচ্ছে না, কি হচ্ছে, স্ট্রেট ওটা চলে যাচ্ছে, বুঝতে পারছো, স্ট্রেট চলে যাচ্ছে, এই যে এই পোর্শনের মুভমেন্টটা দেখো, মানে বিমটা ধরো, বিমের এটা কি, বিমটা স্ট্রেট এরকম করে মুভ করছে, ওকে। তাহলে সেক্ষেত্রে কি হবে, প্রথম কথা থিটা সি কত হবে, তাহলে বুঝতে পারছো এইটা বিমটা বেগবে কিভাবে, বিমটা বেগবে হচ্ছে এই রকম ভাবে, এখানে কার্ভ হলো, কার্ভ হওয়ার পর এখান থেকে এটা স্ট্রেট নামবে, ঠিক আছে, আমি এটা দেখাতে হয়তো পারলাম না, ওরকম ব্যাপারটা না, ঠিক আছে, এতদূর অব্দি লোডটার এফেক্ট আসবে, কার্ভ হবে, তারপর থেকে এই পোর্শনটুকুটা স্ট্রেট থাকবে, অর্থাৎ এই পয়েন্টে পরে পুরোটা মালটা স্ট্রেট থাকে, ফলে এই পয়েন্টে আগে যা স্লোপ ছিল, মানে বি এন্ডে যা স্লোপ হবে, যেহেতু এটা স্ট্রেট হয়ে যাচ্ছে, ফলে এই এন্ডেও স্লোপের মান কিন্তু সেটাই হবে, অর্থাৎ যাহা উইল বি থিটা বি তাহাই উইল বি থিটা সি। আশা করি এটা আমরা বুঝতে পেরেছি, কেন কি কার্ভের পরিবর্তন না হলে কার্ভের উপর ট্যানজেন্টের পরিবর্তন হবে না, ভালো করে বোঝো, কার্ভের পরিবর্তন হয়নি, তাহলে কার্ভের উপর ট্যানজেন্টেরও কোনো পরিবর্তন হবে না, তাহলে এইখানে স্ট্রেট, এরপর স্ট্রেট লাইন, তাহলে এখানে যা ট্যানজেন্ট হবে এখানে তো ট্যানজেন্ট, তাহলে বুঝতে পারছো, ফলে এইটার সাথে যে অ্যাঙ্গেল সেটা দুটো জায়গাতে সেম, ওকে, তাহলে থিটা বি এর মান থিটা সি এর সাথে সমান হবে। নাও তাহলে প্রথমে তাহলে থিটা বি কত, তো থিটা বি উইল বি থিটা সি, এন্ড দ্যাট উইল বি কি,
আমরা জানি যে একটা ক্যান্টিলিভার এন্ডে যদি কোনো একদম এক্সট্রিম এন্ডে, মানে এটাই এখন ফ্রি এন্ড হয়ে যাচ্ছে ধরে নাও, এই এন্ডে যদি পি লোড কাজ করে তাহলে কত তার ইয়ে হবে, মানে ধর এই প্রশ্নটা নাই, এটা এই টাকা যদি কাজ করে এখানে ডিফ্লেকশন কত হবে, এই সরি স্লোপ কত হবে, এই যে আমরা জানি, তো এটাই হয়ে যাবে স্লোপ। তাহলে পি এল কিউ, এখানে এল কত, এল হচ্ছে এখানে এ, তাহলে হচ্ছে পি এ স্কোয়ার বাই 2 ই আই। ক্লিয়ার? ঠিক আছে, নাও এবার হচ্ছে আমার ডিফ্লেকশন কত হবে। দেখো ডিফ্লেকশনের ক্ষেত্রে দেখো এইখানে যে ডিফ্লেকশন হবে, দেখে যাচ্ছে এইখানে যে ডিফ্লেকশন হবে, এই যে বি পি লোড কাজ করার জন্য বি পয়েন্টে যে ডিফ্লেকশন হবে, সেই ডিফ্লেকশনটা তো এখানে থাকবেই, প্লাস তার সাথে সাথে এখানে একটা এক্সট্রা আরো এতটা একটা ডিফ্লেকশন হচ্ছে। নাও এই ডিফ্লেকশনটা কি, এই ডিফ্লেকশনটা হচ্ছে একটা স্ট্রেট লাইন, এই স্ট্রেট লাইন একটা স্লোপে এরকম করে ঘুরেছে, স্ট্রেট লাইন একটা স্লোপে ঘুরেছে, ঠিক আছে। অর্থাৎ যেটা আমরা করে থাকি, একটা সার্কেলের আর্ক যদি এখান থেকে এতটা ঘোরে, ঠিক আছে, তাহলে সেই আর্কের পরিমাণ কত হয়, আর্কের পরিমাণ হয় আর গুণিত থিটা, এটা হয় আর গুণিত থিটা। ঠিক এখানেও তাই, এটা তো স্ট্রেট এখান থেকে এরকম করে ঘুরে চলে, এখানে স্লোপ কত থিটা, তাহলে এইটুকু যে ঘোরার পরিমাণ সেটা কত হবে আর, অর্থাৎ এটা কি আর কে এল মাইনাস এ, সেটা হচ্ছে এইটুকুটা ইন্টু থিটা, থিটা মানে কত, থিটা বি। তাহলে আমার y c will be equals to L minus A into theta b. Now L minus A theta b এর মান কত, p a square by 2 e I, তাহলে yc হয়ে গেল, ঠিক আছে। তাহলে yc হলো, সরি yc হলো এটা প্লাস, প্লাসটা তো লিখলামই না, দেখেছো প্লাসটা কি, এর সাথে হচ্ছে এখানে এই পয়েন্ট এটা কাজ করার জন্য একটা এক্সট্রা হয়েছে, সেটা কত, এখানকার ডিফ্লেকশন কত, এইটা পি এ কিউ বাই 3 ই আই, ওকে। অনেক সময় আমাদেরকে কিন্তু এই যে এখন যে প্রবলেমটা বললাম, এটা ডবল ইন্টিগ্রেশন মেথড হোক, এটা এরপরে যে মেথডগুলো পড়বো মোমেন্ট এরিয়া কনজুগেট বিম মেথড, এটা মেথডের উপর ডিপেন্ডেন্ট নয়, ঠিক আছে। মেথড দিয়ে তোমাকে এই পয়েন্টে কতটা আছে সেটা বলে দেবে, হ্যাঁ মেথড দিয়েও বলা যায় কোনটা, বাট এই এই কেসটা যখন মাঝে লোডিং হবে, বুঝতে পারছো ক্যান্টিলিভারের ক্ষেত্রে স্পেসিফিক্যালি, সেই ক্ষেত্রে তোমরা এই জিনিসটাকে ইউজ করবে, এই জিনিসটাকে ইউজ করেই করবে, ঠিক আছে। পরীক্ষায় কিন্তু এরকম কোয়েশ্চেন দিতে পারে, কিচ্ছু না, শুধু আমাদের এই দুটোর মান মনে রাখতে হবে, সেই দুটোকে ইউজ করলাম, একটুখানি ম্যাথামেটিক্যালি ইউজ করলাম, আর কিচ্ছু করিনি আলাদা করে। ওকে, আশা করি বুঝতে পেরেছো সবাই, ঠিক আছে, আচ্ছা চলো বুঝছি। ওকে, এবার চলো আমার সাথে সাথে তোমরাও করো এবার। এই পিটি যেটা তোমাদের এবার এক্সাম হবে, করছি আর কি দিচ্ছি, এটা এবার ইউডিএল, সাপোজ ইট ইজ ইউডিএল, এন্ড সেটা হচ্ছে ডাব্লিউ ওয়েট পার মিটার, ঠিক আছে, ডাব্লিউ কিলো নিউটন পার মিটার যাই বলে, ঠিক আছে। এটার জন্য করো, কি করবে, কি বার করতে হবে, বার করতে হবে থিটা বি কত আর ওয়াই বি কত, আচ্ছা পিটা নেই কিন্তু, শুধু ইউডিএল আছে, পিটা নেই, ওকে করো। আমিও করি আস্তে আস্তে, মেলাও।
আমি করছি, তোমরাও করো, ঠিক আছে? আমি বলছি না, মুখে বলছি না, তোমরাও করো, আর স্টেপ একটা একটা করে দেখে মেলাও, নিজেরা করো, নিজেরা না করলে কিন্তু ক্লিয়ার হবে না। Okay, তাহলে আমাদের ফার্স্ট স্টেপ কি? মোমেন্ট বার করতে হবে এক্স ডিস্টেন্সে। ওকে, তাহলে করো। তাহলে এখানে এম এর কি ইকুয়েশন পাবো? এম এর ইকুয়েশন পাবো হচ্ছে সেটা হবে হগিং। দেখো তোমাদের এই ইকুয়েশন এসছে নাকি, বেন্ডিং মোমেন্টের ইকুয়েশন? ঠিক আছে, মানে হচ্ছে ডাব্লিউ ইন্টু এক্স ইন্টু এক্স বাই টু, ডাব্লিউ ইন্টু এক্স ফুল লোড, আর সেন্টার সিজি থেকে এটার দূরত্ব কত? এক্স বাই টু। তাহলে ডাব্লিউ এক্স স্কোয়ার বাই টু ইকুয়াল টু এন, সেটা হচ্ছে এটা। এবার আমাদের ফার্স্ট স্টেপ কি? ইন্টিগ্রেশন লাগাবো। হঠাৎ গাড়ি ইন্টিগ্রেশন করে এখানে বোঝার কিচ্ছু নেই, পার্টি মেকানিক্যাল। তাহলে প্রথম ইন্টিগ্রেশন করলে দাঁড়াবে হচ্ছে ডাব্লিউ নেক্সট না 424 প্লাস সি2। দেখো তোমাদের এরকম এলো কিনা, ঠিক আছে? নেক্সট ইকুয়েশনটা দেখো তোমাদের এরকম এলো কিনা। ওকে, ঠিক আছে। আচ্ছা, আশা করি তোমাদের এসছে। এবার আমাদের কাছে কি আছে ক্যান্টিলিভারের জন্য? ভাই একটাই আমাদের কি মোক্ষম বাউন্ডারি কন্ডিশন, at a dy dx 0, ওই একই রকম ওখানে y ও 0, সেটাই পুট করি। চলো, তাহলে প্রথম ইকুয়েশন যদি আমরা পুট করি, ইকুয়েশন নাম্বার 1 এ কি দাঁড়াবে? তাহলে স্লোপের ইকুয়েশন দাঁড়াবে, স্লোপের ইকুয়েশন মানে 1 নম্বর ইকুয়েশনে তাহলে কি পুট করব আমরা? x ইকুয়াল টু l, x ইকুয়াল টু যদি l পুট করি তাহলে c1 এর মান দাঁড়াবে হচ্ছে w l কিউব বাই 6। ওকে, একই রকম ভাবে ডিফ্লেকশন ইকুয়েশনে যদি আমি পুট করি x এর মান l, তাহলে দাঁড়াবে হচ্ছে মাইনাস w l টু দি পাওয়ার 4 বাই 24 প্লাস c এর মান হচ্ছে w l টু দি পাওয়ার 4 বাই 6 হবে, x টাকে আমি l ধরে বসিয়ে দিলাম, ঠিক আছে? w l টু দি পাওয়ার 4 বাই 6 and that is equal to হচ্ছে প্লাস c2 equals to 0 y 0। ওকে, আচ্ছা, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে কি পাচ্ছি? c2 সমান সমান এটা ওদিকে চলে যাবে, অর্থাৎ w l টু দি পাওয়ার 4 বাই 24 মাইনাস w l টু দি পাওয়ার 4 বাই 6। 24 মানে হচ্ছে w l টু দি পাওয়ার 4 মাইনাস 24 হচ্ছে 4, অর্থাৎ 3, অর্থাৎ 3 24 8, ঠিক আছে? দেখো তো তোমাদের তাই আসছে নাকি কিছু মান? ওটা মাইনাস হবে না? ঠিক আছে, এটা হলো আমাদের c2 এর মান। তাহলে এবার আমরা এখানে মান বসিয়ে দিই। c1 হচ্ছে w l কিউব বাই 6, w l কিউব বাই 6
C2 এর মান হচ্ছে মাইনাস ডাব্লিউ এল টু দি পাওয়ার 4/8। ওকে, ঠিক আছে। এবার চলো আমাদের ডিজায়ার্ড মান বসাই। আমাকে কি বার করতে বলেছে? তাহলে আমাদের ইকুয়েশন যখনই বেরিয়ে গেল তার মানে আর কোনো গল্প নেই। এবার শুধু আমাকে যা বার করতে বলেছে সেখানে তার মান বসাবো। তাহলে আমাকে বার করতে বলেছে থিটা বি আর ওয়াই বি। তাহলে থিটা বি আর ওয়াই বি মানে কি? x = 0, put x = 0, put x = 0 in slope equation। স্লোপ ইকুয়েশন যদি আমি x = 0 পুট করি তাহলে এই মানটা আমার 0। তাহলে কি দাঁড়াচ্ছে? এটাও 0। এই সরি, যে পড়ি না পাগল। যদি x = 0 হয় তাহলে এই মানটা 0। ঠিক আছে, এই মানটা 0। তাহলে আমাকে বার করতে হবে dy dx। তাহলে dy dx = দাঁড়াচ্ছে হচ্ছে WL3/6। নিচে চলে গেল। ওকে, ঠিক আছে। এটা কোথায়? বি তে। একই রকম ভাবে ডিফ্লেকশন কত? তাহলে এইটা x = 0, এটাও 0, এই মানটাও 0। তাহলে কি দাঁড়াবে? তাহলে দাঁড়াবে হচ্ছে y b তে WL টু দি পাওয়ার 4/8 মাইনাস। ঠিক আছে, তোমাদেরও কি তাই এসেছে? নিজেরা করেছো? চলো, আশা করি সব ঠিক আছে, নো প্রবলেম। তাহলে ক্যান্টিলিভারের গল্প আমার হয়ে গেল। এবার লেটস ট্রাই ফর এ সিম্পলি সাপোর্টেড বিম। সিম্পলি সাপোর্টেড বিমের ক্ষেত্রে আমরা বলো। যখন ওই আপনার ইউডিএল আর পয়েন্ট লোড দুটো একসাথে দেবে তখন ওই দুটোর যোগফল করেই তো এটা বের করে দেবো। কিচ্ছু না, দুটো যোগফল করে তুমি করতে পারো, হ্যাঁ সেটাও করতে পারো। সেটা সুপার ইম্পোজ থিওরি হয়ে যাবে। ঠিক আছে, সেটা করতে পারো, নো প্রবলেম। করে দেখবে। আচ্ছা, তো এটা এটা তোমাদেরকে দিলাম, দেখো তো হয় কিনা। এটা তোমরা নিজেরা করে দেখবে। ঠিক আছে, ধরো এইটা প্লাস ওইটা থাকলো, দুটোর জন্য যেটা আসছে তারপর বইয়ের সঙ্গে মেলাবে, দেখবে মেলে কিনা। ঠিক আছে, এটা তোমাদের একটা মিডিয়াম টাস্ক দিলাম। ধরো ইউডিএলও আছে প্লাস পয়েন্ট লোডও আছে, সেক্ষেত্রে ইউডিএল এর জন্য যেটা হচ্ছে আর পয়েন্ট লোডের জন্য যেটা হচ্ছে দুটো আলাদা আলাদা করে বার করবে। বার করে দুটো যোগ করে দেখবে যে অ্যাকচুয়ালি যখন দুটো একসাথে কাজ করে সেটা মিলছে কিনা। একটু দেখুন। তাহলে তোমরা আনসার পেয়ে যাবে। আচ্ছা চলো, ডাব্লিউ। ঠিক আছে, আচ্ছা এটা হচ্ছে L/2, এই পোর্শনটা আর এই পোর্শনটা হচ্ছে L/2। দিস ইজ পয়েন্ট এ, দিস ইজ পয়েন্ট বি। এইটা এবার আমরা বার করব কিভাবে। তো এই ক্ষেত্রে আমাদের গল্প হচ্ছে সেই একই জিনিস। আমাদেরকে একটা সেকশন নিতে হবে ফ্রম হিয়ার, বা এদিক থেকে বা ওদিক থেকে, যে কোনো দিক থেকে আমরা একটা সেকশন নিতে পারবো। অর্থাৎ আমাদের মোমেন্ট ভেরিয়েশন এখান থেকে এতটুকু অবধি বার করবো। আচ্ছা, যখন আমরা ভালো একটা জিনিস করে খেয়াল করে দেখো, আমরা প্রথমে কি বার করি? মোমেন্টের ইকুয়েশনে এম এর মানটা বসাবো, সেটাকে ইআই ডিওয়াই ডি টু এক্স গল্প করবো, পরের গল্পটা হবে। কিন্তু যখন এক্ষেত্রে আমি এক্স 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 এর ইকুয়েশনটাকে বা বেন্ডিং মোমেন্টের ইকুয়েশনটাকে কোথা থেকে কতটুকুর মধ্যে হবে? এখান থেকে এইটুকুর মধ্যে, অর্থাৎ 0 থেকে L/2 এর মধ্যে হবে। কেন? কেন এর বেশি হবে না? কেন কি যদি এটা এ পাশে হয় তাহলে কিন্তু তারপরে ইকুয়েশন পাল্টে যাবে। এটা আমরা দেখেছি, যেখানে পয়েন্ট লোড কাজ করে যাচ্ছে বা এই ধরনের কিছু মোমেন্ট কাজ করে যাবে কোনো পয়েন্টে,
তারপরে সেই জায়গাটা ক্রস করলে কি হচ্ছে, আমার বেন্ডিং মোমেন্ট ইকুয়েশন কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এটা আমরা বেন্ডিং মোমেন্ট ইকুয়েশন বার করার সময় দেখেছি। তাহলে এই ক্ষেত্রে যদি আমি একটা সেকশন ধরে এখান থেকে যদি বার করি, তাহলে সেটা কয়টুকুর মধ্যে ভ্যালিড থাকবে, এখান থেকে এইটুকুর মধ্যে, এটা আমরা জানি। আচ্ছা, তাহলে আমরা সেই এম এর ইকুয়েশন ধরে যদি স্লোপ আর ডিফ্লেকশন বার করি, ক্লিয়ার, ভালো করে বোঝো, তাহলে সেক্ষেত্রে সেই আর স্লোপ আর ডিফ্লেকশন কয়টুকুর মধ্যে তোমাকে আনসার দেবে, ডেফিনেটলি এইখান থেকে এইটুকুর মধ্যে। অর্থাৎ বিমের এইটুকুর মধ্যে কোনো পার্টের আনসার তোমাকে এই ইকুয়েশনটা দিয়ে যে আমরা গল্পটা করব সেটা তোমাকে দেবে। এবার প্রোভাইডেড কি, যে এটা যেহেতু একটা সিমেট্রিক্যাল লোডিং কন্ডিশনে রয়েছে, মানে ডাব্লুটা মাঝখানে রয়েছে, ওকে, হ্যাঁ, সেক্ষেত্রে কি, সেক্ষেত্রে হচ্ছে যে আমার এই পোর্শনের যা স্লোপ আর ডিফ্লেকশন হবে এইটুকু পোর্শনের, আমরা চোখ থেকে দেখেই বলে দিতে পারি খালি চোখেই যে এই পোর্শনেও কিন্তু স্লোপ ডিফ্লেকশনের যে পরিবর্তন বা গল্প একই রকম হবে। কেন কি, এটা একটা সিমেট্রিক স্ট্রাকচার, বুঝতে পেরেছি। ফলে আমরা এইটুকুর জন্য যদি এক্স ধরে করি, তাতে আমাদের কাজে কোনো সমস্যা হবে না, বুঝতে পারলাম। ওকে, চলো এবার আমরা স্টার্ট করি। আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে আর এর মান কত হবে? আর এর মান হবে, যেহেতু সিমেট্রি আছে আমরা ঘাটান করে বলে দিতে পারি W/2। হ্যাঁ, আর বি হচ্ছে W/2। ওকে, তাহলে আমাদেরকে প্রথমে লিখতে হবে যে মোমেন্টের ইকুয়েশন। তাহলে মোমেন্টের ইকুয়েশন কোন পয়েন্টের মোমেন্টের ইকুয়েশনটা লিখবো? এই যে x কোথায় ধরলাম, একদম যে সেকশনে x ধরেছি সেখানে। হ্যাঁ, আমি তো এখন এটাই বললাম এতক্ষণ ধরে। হ্যাঁ, সেটাই তো বললাম স্যার, যে x হচ্ছে আমরা এখান থেকে ধরছি, তার মানে এই x এর ভ্যালিডিটি কত থেকে কত, 0 থেকে L/2 অবধি। কেন L/2। কি, হ্যাঁ, কেন কি এর পরে যদি x থাকে, তাহলে এই x এর জন্য যে ইকুয়েশন হবে, x যদি একটু এ পাশে চলে আসে তাহলে তার ইকুয়েশন পাল্টে যাবে। ফলে এই ইকুয়েশন থেকে সলভ করে আমরা যা যা পাবো তার ভ্যালিডিটি হচ্ছে 0 থেকে L/2 এর মধ্যেই কিন্তু, ঠিক আছে। এই ইকুয়েশন সলভ করে আমরা যা যা পাবো স্লোপ বা ডিফ্লেকশন, তার ভ্যালিডিটি এখান থেকে এইটুকুর মধ্যে। এবার যেহেতু এটা একটা সিমেট্রিক কন্ডিশন, মানে এখান থেকে এইটুকুর মধ্যে যা স্লোপ ডিফ্লেকশন হবে এদিকেও সিমিলার হবে, এদিকেও কি হবে, সিমিলার হবে, সেটা অন্য জিনিস। ওকে, তাহলে চলো এম আমরা বার করছি কোথায়, না এইটুকুর মধ্যে অবশ্যই। ওকে, তাহলে কত, এটা যদি ডাব্লিউ হয় তাহলে আমরা জানি এখানে মোমেন্ট কি কত হবে, আর এ ইন্টু এক্স, এবং সেটা একটা স্যাগিং মোমেন্ট দিচ্ছে, তাহলে পজিটিভ মোমেন্ট হবে, অর্থাৎ W/2 into x, এটা হলো m, and that is equal to ঠিক আছে স্যার স্যাগিংটা একটু বলে দেন তো, মনে পড়ছে না কিরকম। কি অবস্থা, কেন মনে পড়ছে না? হ্যাঁ, এই করলে হবে। এই আমার পয়েন্ট, এখানে আমার x সেকশন কেটেছি, তাহলে এই লোড কোন দিকে তুলবে, এই দিকে তুলবে, উপরের দিকে কিভাবে দেখাবে, চিন বিমটা দেখাবে এইভাবে, তাহলে এইভাবে দেখানো মানে স্যাগিং, আর এইভাবে দেখানো মানে হগিং। হবে। এই ক্ষেত্রে এটা এইভাবে দেখাচ্ছে স্যাগিং মোমেন্ট পজিটিভ হয়, হগিং মোমেন্ট নেগেটিভ হয়। এসএফডি বিএমটি সাইন কনভেনশন আমি বলেছি, এগুলো ভুললে কিন্তু হবে না। মানে একজন সিভিল ইঞ্জিনিয়ারের জন্য আর কি, মানে সেই আর কি বলে না, মৃত্যুর আগে যেন তোমার কেউ যদি খোঁজা দেয় তুমি বলবে আচ্ছা স্যাগিং পজিটিভ হগিং নেগেটিভ, ঠিক আছে, লাস্ট কথা যেন এটা বেরোয়। মানে একজন সিভিল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট এন্ড সিভিল ইঞ্জিনিয়ারের স্যাগিং আর হগিং মোমেন্ট কিরকম হয়, আর তার সেটা কোনটাকে পজিটিভ আর কোনটাকে নেগেটিভ বলে, এটা যেন কোনোদিনও ভুল না হয়। ওকে, চলো তাহলে আমরা পেয়ে গেলাম এইটা। তাহলে এই ইকুয়েশন থেকে আমরা ইন্টিগ্রেশন করে করে একটা স্লোপ পাবো, একটা ডিফ্লেকশন পাবো, কিন্তু সেই স্লোপ আর সেই ডিফ্লেকশন দিয়ে যা যা মান বার করতে পারবো সেটা কিন্তু এইটুকুর মধ্যেই পারবো। কেন, কেন কি এক্স সেকশনের জন্য যে আমরা এই যে মোমেন্টের যে ইকুয়েশনটা লিখেছি W/2/x, এইটা এইটুকুর জন্য ভ্যালিড। যদি এক্সটা এখানে হয়ে যেত তাহলে কিন্তু অন্যরকম ইকুয়েশন, তাহলে কি ইকুয়েশন হতো, তাহলে হতো W2 into x minus W into x minus L/2। বুঝতে পেরেছো, তোমরা করেছো, যাই হোক তাতে আমরা যাচ্ছি না, চলো
তাহলে এবার লাগাও ইন্টিগ্রেশন, তাহলে ইন্টিগ্রেশন লাগাচ্ছি এদিকে এদিকে, তাহলে এখানে কি হবে w/2 ইন্টু এক্স স্কোয়ার বাই 2 প্লাস c1। নেক্সট w/4 x cube by 3। ওইটা উড়িয়ে দিয়েছি কেন? ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল আমাদের স্লোপ ইকুয়েশন, এটা হয়ে গেল আমাদের ডিফ্লেকশন ইকুয়েশন। এবার আমাদেরকে এখানে বসাতে হবে হচ্ছে বাউন্ডারি কন্ডিশন। নাও ক্যান্টিলিভার বিমের ক্ষেত্রে আমরা বাউন্ডারি কন্ডিশন দেখেছিলাম যে সাপোর্টে স্লোপও 0, ডিফ্লেকশনও 0। কিন্তু এক্ষেত্রে সিম্পলি সাপোর্টেড বিমের ক্ষেত্রে বাউন্ডারি কন্ডিশন কি হবে? সিম্পলি সাপোর্টেড বিমের ক্ষেত্রে মিডিলে স্যার স্লোপ 0। হ্যাঁ, না কথাটা ঠিক মিডিলে বলাটা ঠিক হবে না এক্ষেত্রে। মিডিলে কথাটা টেকনিক্যালি কথাটা মিডিলে বলা ঠিক না। টেকনিক্যালি কি বলা ঠিক? যেখানে ডিফ্লেকশন ম্যাক্সিমাম, সিম্পলি সাপোর্টেড বিমের ক্ষেত্রে যেখানে ডিফ্লেকশন ম্যাক্সিমাম সেখানে স্লোপ 0, আর সাপোর্টে তো ডিফ্লেকশন 0, এটা তো বোঝাই যাচ্ছে। তাহলে এই ক্ষেত্রে সাপোর্ট কোথায়? এইটুকু গল্পের ক্ষেত্রে আর মানে এ পয়েন্টে, ঠিক আছে, মানে ওয়াই এ সেটা ইকুয়াল টু 0 হবে, একই রকম ভাবে ওয়াই বিও 0 হবে, ঠিক আছে। আচ্ছা, আর ইয়ে কি স্লোপ ডিওয়াই ডিএক্স কোথায় না অ্যাট এক্স ইকুয়াল টু l/2, মানে এই পয়েন্টটা যেহেতু আমার ডিফ্লেকশন ম্যাক্সিমাম হবে যেখানে ওয়েট কাজ করছে, ঠিক আছে, এটা আমরা দেখে বুঝতে পারছি, সেই জন্য ওখানটায় আমার 0। তাহলে এটাই হয়ে গেল আমাদের বাউন্ডারি কন্ডিশন। তাহলে সিম্পলি সাপোর্টেড বিমের বাউন্ডারি কন্ডিশন কি? সাপোর্ট গুলোতে ডিফ্লেকশন 0, আর যেখানটাতে ডিফ্লেকশন ম্যাক্সিমাম সেখানে স্লোপ 0। আবার যেহেতু সিম্পলি সাপোর্টেড বিমেতে এখানে মাঝখানে ডাব্লু কাজ করেছে সিমেট্রিক, ফলে আমরা এখান থেকে আরামসে বুঝতে পারছি এইখানটাতে একদম মাঝ পয়েন্টই আমার ডিফ্লেকশন ম্যাক্সিমাম হবে। তাহলে মাঝ পয়েন্টে যদি ডিফ্লেকশন ম্যাক্সিমাম হয় তাহলে মাঝ পয়েন্ট মানে কত? x = l/2 হচ্ছে মাঝ পয়েন্ট। তাহলে x = l/2 তে আমার স্লোপ 0। ক্লিয়ার? ওকে, নাও পুট দ্য বাউন্ডারি কন্ডিশন ইন দ্য ইকুয়েশন। তাহলে এইটা বসবে কোথায়? এটাতে। তাহলে আমরা বসাই, তাহলে কি পেলাম আমরা? x = l/2 তে ইয়ে 0, তাহলে x এর মান আমরা l/2 বসাই, তাহলে হচ্ছে w/2 আর হচ্ছে l²/4, আর আগের থেকে একটা 2 ছিল, প্লাস c1 দ্যাট ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি c1 মানে হচ্ছে মাইনাস w l²/4 দুগুণে 8 দুগুণে 16। ঠিক আছে, ক্লিয়ার? ওকে, নাও এই কন্ডিশনটাকে 2 এ বসাই। তাহলে চলো, তাহলে হচ্ছে y মানে y a তে আর b তে মানে কি x = 0, তাহলে এই মানটা 0 হয়ে গেল, এই মানটাও 0 হয়ে গেল, তাহলে c2 এর মানও কত হয়ে যাবে? 0, কেন কি এই মানটা 0, এই মানটা 0, এটা তো এমনিতেই 0, তাহলে c2 এর মান কত? 0। তাহলে বাউন্ডারি কন্ডিশন যদি আমি এটাতে পুট করছি তাহলে পাচ্ছি c2 এর মান পাচ্ছি আমরা 0। সরি, তাহলে c2 এর মান 0। ওকে, তাহলে এবার আমাকে কি বার করতে কি বলেছে? আমাকে ধরো বার করতে বলেছে যে আচ্ছা এইখানটায় স্লোপ আমার 0, কিন্তু স্লোপ ম্যাক্সিমাম কোথায়? এখানটায়। এটা আমরা আগের দিন দেখেছি একটা সিম্পলি সাপোর্টেড। আচ্ছা, ক্যান্টিলিভার বিমের ফ্রি এন্ডেই স্লোপ ম্যাক্সিমাম হয়, ডিফ্লেকশন ম্যাক্সিমাম হয়। ক্যান্টিলিভার বিমে সাপোর্টে স্লোপও 0, ডিফ্লেকশনও 0। কিন্তু সিম্পলি সাপোর্টেড বিমের ক্ষেত্রে কি? সিম্পলি সাপোর্টেড বিমের ক্ষেত্রে সাপোর্টে ডিফ্লেকশন 0 আর মিডলে হচ্ছে স্লোপ 0। আর উল্টা কেস মানে কি? সাপোর্টে স্লোপ ম্যাক্সিমাম, সাপোর্টে স্লোপ কিন্তু আবার ম্যাক্সিমাম হবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? আর এখানটাই ডিফ্লেকশন ম্যাক্সিমাম। ক্লিয়ার? মানে
ক্যান্টিলিভার বিমের ক্ষেত্রে একটাই পয়েন্ট ছিল যেখানে স্লোপও 0 হচ্ছিল আর ডিফ্লেকশনও 0 হচ্ছিল, আবার একটাই পয়েন্ট হচ্ছিল যেখানে স্লোপ ডিফ্লেকশন দুটোই ম্যাক্সিমাম হচ্ছিল। কিন্তু ক্যান্টিলিভার বিমের ক্ষেত্রে উল্টা, যেখানে স্লোপ ম্যাক্সিমাম এখানটাই সাপোর্টে স্লোপ ম্যাক্সিমাম, ডিফ্লেকশন 0, আর মাঝখানে বা যেখানে ম্যাক্সিমাম স্লোপ সেখানে যেখানে যেখানে ডিফ্লেকশন ম্যাক্সিমাম সেখানে স্লোপ 0। অর্থাৎ সিম্পলি সাপোর্টেড বিমের ক্ষেত্রে যেখানে একটা ম্যাক্সিমাম হবে উল্টাটা 0 হবে। অর্থাৎ যদি স্লোপ ম্যাক্সিমাম হয় তাহলে ডিফ্লেকশন 0, আর যদি ডিফ্লেকশন ম্যাক্সিমাম হয় তাহলে স্লোপ 0। তাহলে যেহেতু এখানটাতে আমার ডিফ্লেকশন 0 তাহলে স্লোপ ম্যাক্সিমাম হবে, ডিফ্লেকশন 0 তাহলে স্লোপ হবে আমার ম্যাক্সিমাম। তাহলে চলো, তাহলে আমাকে ম্যাক্সিমাম স্লোপ কত, তাহলে আমাকে বার করতে হবে থিটা এ। এই যে থিটা এ হচ্ছে আমার ম্যাক্সিমাম স্লোপ। চলো থিটা এ বার করি তাহলে। তাহলে থিটা এতে কি x = 0, তো থিটা এতে আমার x = 0 যদি বসাই তাহলে কি দাঁড়াবে, স্লোপের ইকুয়েশন কোনটা, এটা। তাহলে দাঁড়াবে হচ্ছে ei * dy dx, দেখো এটা তো 0 হয়ে গেল, তাহলে পড়ে থাকবে হচ্ছে c1, আর c1 এর মান আমরা কত পেয়েছি, -wl²/16। তাহলে ei নিচে চলে আসবে, ঠিক আছে। তাহলে এটা হয়ে গেল আমাদের স্লোপ অ্যাট এ। এবারে যে আমি বলেছিলাম যেহেতু এটা সিমেট্রিক ফলে এই পোর্শনে যা হবে এই পোর্শনে তাই হবে, অর্থাৎ এখানে যদি আমার স্লোপ ম্যাক্সিমাম হয় তাহলে এখানে আমার স্লোপ ম্যাক্সিমাম হবে, এবং যেহেতু দুদিকটা সিমেট্রিক তাই এখানে যা স্লোপের মান হবে এখানে তাই স্লোপ হবে। কারণ বাকি দেখো মালটা বেঁকাবে এইভাবে, তাহলে এখানেও যা স্লোপ হবে এখানেও তাই স্লোপ হবে। তাহলে এটাই যে ঠিক এ হলো, আর এটাই বিতেও একই কেসই হবে। তাই তোমরা যদি পরীক্ষায় কেউ প্রশ্ন করে যে বিতে কত হতে পারে এরকম কেসে, বিতেও এটাই, ঠিক আছে। আচ্ছা ওকে, না এবার হচ্ছে কি আমাকে বার করতে হবে ম্যাক্সিমাম ডিফ্লেকশন। তাহলে ম্যাক্সিমাম ডিফ্লেকশন কোথায় হতে পারে, যেখানে আমার ডিফ্লেকশন ম্যাক্সিমাম কোথায় হতে পারে, যেখানে আমার স্লোপ 0, অর্থাৎ x = l/2, x = l/2। চলো পুট করি এই ইকুয়েশন, x = l/2 পুট করব, তাহলে হচ্ছে w/4, আচ্ছা 4 3 আগে 12 বসিয়ে দিলাম একবার, w/12 গুণিত, তো x এর মান কত বসাচ্ছি আমরা, l/2, তাহলে হচ্ছে l/2 মানে l3, আর b এর মান হচ্ছে 8, প্লাস c1 এর মান কত, c1 মাইনাস wl²/16, ঠিক আছে। x এর মান হচ্ছে l/2, l/2 গুণ করলে হয়ে যাবে l3, নাও পড়ে রইল c2, c2 এর মান 0, দ্যাট ইজ ইকুয়াল টু হচ্ছে ei * 1, ঠিক আছে। তাহলে এবার এই দুটোকে আমি করি, 8 12 12 8 96, 16 × 32 মানে 3, ঠিক আছে। 96 8 × 96 মানে হচ্ছে WL3, 16 × 32 32 × 3 তাহলে CWL3, আচ্ছা 3 থেকে 2 বাদ দিলে, 3 থেকে 1 বাদ দিলে হচ্ছে 2, উপরে 2 আর নিচে 96 মানে হচ্ছে কেটে গেলে 48। তাহলে দাঁড়াবে হচ্ছে y will be equals to y max will be equals to I think it is clear to all of you. এটা clear, ঠিক আছে। একটা সিম্পলি সাপোর্টেড বিমে এটা হয়, ঠিক আছে। ওকে, এবার তোমরা দেখতে পারো নিজেরা করবার জন্য কি না এটার উপর একটা ইউডিএল চাপাবো, কনসেন্ট্রেটেড লোড বাদ দিয়ে আমি ইউডিএল চাপাবো। ইউডিএল চাপালে কত হবে সেটা তোমরা নিজেরা বাড়িতে করে প্র্যাকটিস করে দেখতে পারো যে কত আসছে।
ঠিক আছে। আচ্ছা, প্রত্যেকটা ক্ষেত্রে ভালো করে মাথায় রাখবেন, প্রত্যেকটা ক্ষেত্রে এই যে বিমের যে বললাম তার লোডিং কন্ডিশন গুলোর জন্য স্লোপ এবং ডিফ্লেকশন যেখানে যেখানে জেনারেলি ম্যাক্সিমাম হয় সেগুলোর মানটা কিন্তু আমাদেরকে মেমোরাইজ করে রাখতে হবে, বা পদ্ধতিটা তোমাদেরকে মনে রাখতে হবে, যাতে পরীক্ষার হলে যদি প্রশ্ন আসে তোমরা যাতে করে ফেলতে পারো। ওকে, বা মেমোরাইজ করে রাখতে পারো, যেটা তোমাদের পক্ষে সুবিধা হয়। মানে কি আনসার করাটাই হচ্ছে আলটিমেট, পরীক্ষার হলে আনসার করাটাই আলটিমেট। ওকে ওকে, চলো এবার আমরা একটা নতুন মেথডে যাব। কি মেথড? মোমেন্ট এরিয়া মেথড। ঠিক আছে। আচ্ছা, অনেক সময় এটাকে এরিয়া মোমেন্ট মেথডও বলে, তো ঘাবড়ানোর কিছু নেই। অনেক জায়গাতে এটাকে মোর্স মেথডও বলা হয়, এটাও মাইন্ডে মাথায় রাখো। সময় মোর্স মেথড আমি যতটুকু জানি আর কি, ঠিক আছে, তোমরা একবার ভেরিফাই করবা। সামটাইমস ইট ইজ অলসো কল্ড মোর্স মেথড, মানে মোর্স মেথড কিন্তু মোমেন্ট এরিয়া মেথডের গল্পটাই সেম জিনিসই। ওকে, সো এটা একটু তোমরা একবার তবু ভেরিফাই করবে, বাট সামটাইমস ইট ইজ কল্ড, বাট মোস্ট দ্য পপুলার নেম অফ দি মোমেন্ট এরিয়া মেথড। অনেক সময় এরিয়া মোমেন্টও বলা যেতে পারে, কোথাও এরিয়া মোমেন্ট মেথড লেখা থেকে ঘাবড়ে যেও না, এটাই। ঠিক আছে। ওকে, আচ্ছা, তাহলে এটা হচ্ছে মোমেন্ট এরিয়া মেথড। তাহলে এই মেথড গুলো কি আমরা আগের দিনই পড়েছি, বেসিক্যালি আমাদের বিমের পার্টিকুলার লোড কন্ডিশনের জন্য, পার্টিকুলার না যে কোনো লোড কন্ডিশনের জন্য যে কোনো পয়েন্টে আমাকে স্লোপ আর ডিফ্লেকশন কত হবে সেটা বলে দিতে পারে এই মেথড গুলো এক একটা এক এক রকম ভাবে। মানে এই মেথড গুলো কি, এই ক্যালকুলেশন করার প্রসেসটা আলাদা, বাট দ্য এন্ড রেজাল্ট উইল বি সেম। মানে এরকমটা নয় যে তুমি ডবল ইন্টিগ্রেশন মেথড দিয়ে একটা সিম্পলি সাপোর্টেড বিমের মাঝখানে লোড দিয়ে তার যা বিভিন্ন পয়েন্টে যে স্লোপ আর ডিফ্লেকশন বার করবে, মোমেন্ট এরিয়া দিয়ে ওইটার করলে আলাদা বেরোবে তা না। মানে সেই রামকৃষ্ণ দেবের কথা মতন যত মত তত পথ, বা কালী খ্রিস্ট আল্লাহ সবই এক। ওকে, মানে বাট মানে দ্যাট মিনস দ্য এন্ড ডেস্টিনেশন ইজ সেম ফর অল দ্য মেথড। ওকে, আচ্ছা, তাহলে এই মেথডে দুটো থিওরি আছে মাইন্ডে। এই থিওরি গুলোর থেকে কিন্তু প্রশ্ন আসে, এসএসসি তেও প্রশ্ন আসে, এসএসসি যারা দেবে পিএসসি তেও এই প্রশ্ন দিতে পারে, জাস্ট থিওরি গুলোর থেকে প্রশ্ন দিতে পারে। ওকে, সেই জন্য থিওরি গুলোকে ভালো করে মাথায় রাখুন, থিওরি গুলোকে ভালো করে মাথায় রাখুন, এই নয় যে থিওরি জেনে কি লাভ। তো বলছি কি মোমেন্টেরিয়া মেথডের দুটো থিওরি আছে। ঠিক আছে, কি? ঠিক আছে, আচ্ছা, তো মোমেন্টেরিয়া মেথডের বলছে কি যে থিওরেম নাম্বার ওয়ান, মানে থিওরেম নাম্বার ওয়ান মানে হচ্ছে অবশ্যই ডেফিনেটলি থিওরেম নাম্বার ওয়ান আর ডেফিনেটলি স্লোপের জন্য। কি বলছে? বলছে যে যদি কোনো একটা বিমের ধরো এরকম একটা লোডিং কন্ডিশন থাকে, তাহলে প্রথম কথা সেই বিমের যে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম হবে, যে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম হবে, এটার বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম কি হবে? যদি ডাব্লিউ হয় তাহলে W2/x টার্ন, এটাও তাই হবে W2/x টার্ন, এটা হয়ে যাবে। ঠিক আছে, ডাব্লিউ তাহলে হচ্ছে W2/L, যদি L হয় L/2, WL/2, এটার মান কত হবে? WL/2। ঠিক আছে, তাহলে হয়ে গেল এটা একটা মোমেন্ট ডায়াগ্রাম।
তাহলে আমাদের প্রথম কথা হচ্ছে মোমেন্ট এরিয়া মেথডের জন্য আমাকে যে 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 বিমের যে লোডিং কন্ডিশনের জন্য আমরা তার ডিফ্লেকশন এবং স্লোপ বার করতে চলেছি তার প্রথমে আমাকে মুভমেন্ট ডায়াগ্রামটা কিন্তু প্রথমে ঘাটাং করে ড্র করে নিতে হবে। এটা হচ্ছে আমার ফার্স্ট স্টেপ। ওকে, এবার এই মুভমেন্ট ডায়াগ্রামটাকে কি করতে হবে, ইআই দিয়ে ভাগ করে নিতে হবে। ইআই দিয়ে ভাগ করে নিতে হবে অর্থাৎ অর্থাৎ মানে কি প্রত্যেকটা কোঅর্ডিনেটকে ইআই দিয়ে ভাগ করে নেব। ওকে, তার মানে কি এক্ষেত্রে হয়ে যাবে এই মিড কোঅর্ডিনেটটা হয়ে যাবে কি WL/2EI। ওকে, তার মানে কি হলো, মোমেন্ট প্রথম কথা যে কোনো একটা বিম হলো তার উপর একটা লোডিং কন্ডিশন হলো, এবার তোমাকে বার করতে হবে কি সেই লোডিং কন্ডিশন হবে সেই বিমের বিভিন্ন পয়েন্টে স্লোপ ডিফ্লেকশন কত, সেটা বার করার জন্য আমাকে প্রথম কি করতে হবে, তার এই কন্ডিশনের জন্য তার মোমেন্ট ডায়াগ্রাম আঁকতে হবে। নাও সেকেন্ড স্টেপ কি, তাহলে ফার্স্ট স্টেপ হচ্ছে ড্র দ্য মোমেন্ট ডায়াগ্রাম। দেন কি করতে হবে, সেই মোমেন্ট বিমের বিএমডিটাকে ইআই দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ 1/EI ইন্টু বিএমডি। আতি কথা স্টেপ নাম্বার 2। ওকে, এটা করতে হবে। ঠিক আছে, এবার বলছে কি, এবার বলছে যে থিওরেম নাম্বার 1 যে তুমি যে কোন সেই বিমের উপর যে কোনো দুটো পয়েন্ট সে এ পয়েন্ট আর একটা বি পয়েন্ট, যে কোনো দুটো পয়েন্ট। ওকে, সেই দুটো পয়েন্টের স্লোপ যদি থিটা এ আর থিটা বি হয়, ওকে, এ পয়েন্টের স্লোপ থিটা এ, বি পয়েন্টের স্লোপ থিটা বি, তাহলে অ্যাজ পার মোমেন্ট এরিয়া থিওরেম বলছে থিটা এ মাইনাস থিটা বি শুড বি ইকুয়ালস টু 1/EI equals to area of M/EI diagram between point A and B। মানেটা কি দাঁড়ালো, মানেটা দাঁড়ালো বললো যে এ আর বি, তুমি ধরো এই যে একটা বিমের জন্য ডিফ্লেকশন হওয়ার জন্য, ঠিক আছে, তুমি প্রথমে বিএমডি ডায়াগ্রাম আঁকলে তারপর ইআই দিয়ে ভাগ করে, তাহলে তুমি এইটা পেয়ে গেলে, মানে পাতি কথা M/EI ডায়াগ্রাম। এটাকে আমরা সংক্ষেপে বলি হচ্ছে M/EI ডায়াগ্রাম, মানে কিছুই না, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটাই তার প্রত্যেকটা কোঅর্ডিনেটকে ইআই দিয়ে ভাগ করা, ফলে যে মালটা পাবে সেটা হচ্ছে ইআই ডায়াগ্রাম। এটাকে আমি একটু যদি বোঝাই তাহলে একটুখানি দেখো, ধরে নাও এটা হচ্ছে আমার এমডি বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। একটু ডিটেলে বোঝাই তাহলে আমরা তারও ক্লিয়ার হবে। ওকে, এটা হচ্ছে আমার WL/2। এবার কি করছি আমি, প্রত্যেকটা কোঅর্ডিনেটকে এই ডায়াগ্রামের প্রত্যেকটা কোঅর্ডিনেটকে ইআই দিয়ে ভাগ করছি। তাহলে আগে ধরো এটা ছিল, নতুন ইআই দিয়ে ভাগ করার পরে কি হলো, এই মানটা হয়ে গেল একটু ছোট, ধরো সাপোজ ব্যাপারটা হলো আর একটু ছোট। ওকে, তাহলে এটা হলো W/EI আর এটা হয়ে যাবে W/L/2EI। এটাকে আমরা বলবো হচ্ছে M/EI ডায়াগ্রাম। ক্লিয়ার, এটা হয়ে গেল আমাদের M/EI ডায়াগ্রাম। বা এখানে বললে এই কোঅর্ডিনেটটা আগে এটা ছিল, M ছিল, ইআই দিয়ে ভাগ করে পেলাম হচ্ছে এটা, এটা আগে ছিল M, ইআই দিয়ে ভাগ করে পেলাম ধরো এটা, এটা ছিল M, ইআই দিয়ে ভাগ করে পেলাম এটা, এটা ছিল M, WL/2 ইআই দিয়ে ভাগ করে এটা। তাহলে এই যে ডায়াগ্রামটা হবে দ্যাট ইজ কল্ড M/EI ডায়াগ্রাম। ক্লিয়ার, তো সেই M/EI ডায়াগ্রামের নিয়ে আমাদের এখন গল্প, এইটা আমরা ভুলে যাবো, M/EI ডায়াগ্রামটা হয়ে গেল আমাদের কাছে মুখ্য, সেটা আমাদের লাগবে। তো বলছে কি, বলছে যে এই যে বিমের যে কোনো দুটো পয়েন্ট
যে কোনো দুটো পয়েন্ট, সেই দুটো পয়েন্টের মধ্যে স্লোপের যে পার্থক্য হবে, সেই দুটো পয়েন্টের মধ্যে স্লোপের যে পার্থক্য হবে সেটা কি? সেটা হচ্ছে এটা, সেই দুটো পয়েন্টের মধ্যে, সেই দুটো পয়েন্টের মধ্যে যে এম বাই ইআই ডায়াগ্রাম হলো, তার যা এরিয়া, এর যা মান হবে, এই পোর্শনের এরিয়ার যে মান হবে, সেই এরিয়ার মানই হচ্ছে এই দুটোর ডিফারেন্স। ওকে, ক্লিয়ার? সেটাই বলা হচ্ছে এরিয়া অফ এম বাই ইআই ডায়াগ্রাম বিটুইন দ্য পয়েন্ট এ অ্যান্ড বি। এ অ্যান্ড বি এর মধ্যে, দুটো পয়েন্টের মধ্যে এম বাই ইআই ডায়াগ্রামের যতটুকু এরিয়া কভার করছে, তার যে মান হবে, সেই মানটাই হচ্ছে এই পয়েন্ট আর এই পয়েন্টের স্লোপের পার্থক্য। ঠিক আছে, তাহলে হোয়াট উইল বি দা থিওরেম নাম্বার 1? থিওরেম নাম্বার 1 হচ্ছে difference between the slope of a beam, difference between the slope of a beam is equal to কি না, the area of the m by e diagram between these two points। ওই দুটো পয়েন্টের m by e ডায়াগ্রামের, ওই দুটো পয়েন্টের মধ্যখানের ডায়াগ্রামের যে এরিয়া, সেটা ইকুয়ালস টু হচ্ছে ওই দুটো পয়েন্টের স্লোপের পার্থক্যের সমান। এটা কিন্তু মাথায় রাখো, এখান থেকে কিন্তু প্রশ্ন করতে পারে। ক্লিয়ার? থিওরেম নাম্বার 1। নাও থিওরেম নাম্বার 2। ডেফিনেটলি এটা হবে স্লো ইয়ের জন্য, ডিফ্লেকশনের জন্য। এটাতে কি বলছে? বলছে একই রকম ভাবে দুটো যে কোনো পয়েন্ট, সেই দুটো পয়েন্টের মধ্যে ডিফ্লেকশনের পার্থক্য, এতক্ষণ বলছিলাম স্লোপের পার্থক্য, এখন বলছি কি আমি, এই দুটো পয়েন্টের মধ্যে ডিফ্লেকশনের পার্থক্য, অর্থাৎ ওয়াই এ মাইনাস ওয়াই বি, দ্যাট ইজ ইকুয়াল টু কি, এই সেম জিনিসটার মোমেন্ট, মোমেন্ট অফ এরিয়া, মোমেন্ট অফ এরিয়া of m by pi diagram between point A and B। কি বললো? বললো যে ডিফ্লেকশন, এই দুটো পয়েন্টের মধ্যে যেমন স্লোপের পার্থক্য হচ্ছে এম আই আই ডায়াগ্রামের টোটাল এরিয়ার সমান, ওইটুকু দুটো পয়েন্টের মধ্যে, একই রকম ভাবে বলছে এই দুটো পয়েন্টের মধ্যে ডিফ্লেকশনের পার্থক্য হচ্ছে ওই দুটো পয়েন্টের মধ্যে যে এম বাই আই ডায়াগ্রাম পেলে, তার কোনো একটা পয়েন্ট সাপেক্ষে মোমেন্ট, এই এরিয়াটার মোমেন্ট। এবার দেখো মোমেন্ট মানে কি, এরিয়া ইনটু একটা ডিস্টেন্স হবে। তো এবার তুমি এই মোমেন্ট কার বেসিসে নেবে, মোমেন্ট বলেছে, কিন্তু মোমেন্টটা কার বেসিসে নেবে, সেক্ষেত্রে আমরা বলি, সেক্ষেত্রে আমরা কি করি, আমরা করি কি, এই যে দুটো পয়েন্ট যখন চুজ করি, ভালো করে বোঝো, দুটো পয়েন্ট যখন চুজ করি, তখন একটা পয়েন্টকে অবশ্যই এই দুটো পয়েন্টকে যে চুজ করব, তাদের মধ্যে একটা পয়েন্ট হবে জিরো স্লোপ वाला পয়েন্ট, ভালো করে শোনো, এটা জিরো স্লোপ वाला পয়েন্ট, আর আরেকটা পয়েন্ট হবে নন জিরো স্লোপ वाला পয়েন্ট। একটা হবে জিরো স্লোপ वाला পয়েন্ট, আর একটা হবে নন জিরো স্লোপ वाला পয়েন্ট। অর্থাৎ আমরা যে দুটো পয়েন্টকে চুজ করব অ্যাজ পার মোমেন্টের থিওরেম, তাদের মধ্যে একটা হবে, একটা পয়েন্টের স্লোপ জিরো হবে, আর একটা পয়েন্টের স্লোপ জিরো হবে না। তাহলে যখন আমরা এ বি যদি চুজ করি, এই বিমের ক্ষেত্রে, তাহলে কোনটা পয়েন্ট চুজ করতে হবে? আচ্ছা, একটাকে স্লোপ জিরো হতেই হবে, তাহলে স্লোপ কোথায় জিরো? ডেফিনেটলি মাঝখানে। তাহলে বি পয়েন্টটা অবশ্যই আমার মাঝখানে হতে হবে। আর আরেকটা জায়গায় স্লোপ জিরো না, জিরো না মানে এখানে স্লোপ ম্যাক্সিমাম বলে আমি এটা ধরেছি, তুমি এখানে ধরতে পারো, এখানে ধরতে পারো, এখানে ধরতে পারো, যে কোনো জায়গায় ধরতে পারো, নো প্রবলেম। তাহলে কি, একটা পয়েন্টকে অবশ্যই জিরো স্লোপের উপর হতে হবে, তাহলে এই বি পয়েন্টটা হচ্ছে আমার জিরো স্লোপের উপর। ক্লিয়ার? আচ্ছা, এবার কি, এই যে মোমেন্ট, যে মোমেন্টের কথা বললাম, মোমেন্ট অফ দ্য এরিয়া নিতে হবে,
অর্থাৎ এই দুটো পয়েন্টের মধ্যে যে এরিয়া তার মোমেন্ট নিতে হবে। এই মোমেন্টটা নেব কার কার সাপেক্ষে? মোমেন্ট অ্যাবাউট নন জিরো। তাহলে কি এম বাই আই ডায়াগ্রাম বানালে এম বাই আই ডায়াগ্রামের যে কোনো দুটো পয়েন্ট যদি তুমি নাও, তাহলে এই দুটো পয়েন্টের মাঝখানে যে এরিয়া তার পরিমাণ হচ্ছে এই দুটো পয়েন্টের স্লোপের পার্থক্য। আর ওই দুটো পয়েন্টের মধ্যখানে যে এরিয়া তার সেই এরিয়ার মোমেন্ট কার বেসিসে, যেটা নন জিরো স্লোপ বালা পয়েন্ট, মানে এটা এক্ষেত্রে যেমন এটা নন জিরো স্লোপ বালা পয়েন্ট, তাহলে এই এরিয়া এই মোমেন্ট এই এরিয়াটার মোমেন্ট নাও এর সাপেক্ষে। ঠিক আছে, তাহলে যেটা পাবে সেটা হচ্ছে এই দুটো পয়েন্টের আমার ডিফ্লেকশনের পার্থক্য। একটা তো জিরো নিতে হবে, একটাকে নন জিরো স্লোপ নিতে হবে আর একটা জিরো স্লোপ। একটা এখানে স্যার তাহলে মিডিলেরটা তাহলে জিরো হিসাবে সিম্পলি সাপোর্টের ক্ষেত্রে তাহলে আমাকে মাঝখানে একটা পয়েন্ট নিতেই হবে, নিতেই হবে। আমাকে কোনো অপশন নেই। হ্যাঁ, এবার বাকি আরেকটা পয়েন্ট তুমি যে কোনো জায়গায় নিতে পারো। ঠিক আছে, একটা আমি যে কোনো জায়গায় নিতে পারি। তাহলে মোমেন্ট এরিয়া থিওরেম হচ্ছে এই দুটো থিওরেম। এরিয়া মানে দুটো পয়েন্টের স্লোপের পার্থক্যকারী হচ্ছে এরিয়া অফ এমআইআই ডায়াগ্রাম বিটুইন দোজ পয়েন্ট। ডিফ্লেকশন কি বলছে? দুটো পয়েন্টের মধ্যে ডিফ্লেকশনের পার্থক্য মোমেন্ট অফ দ্য এরিয়া অফ এমআইআই ডায়াগ্রাম বিটুইন দ্য পয়েন্ট এ এন্ড বি। নাও দ্য মোমেন্ট ডিফ্লেকশনের ক্ষেত্রেও স্যার তাই একটা জিরো নিতে হবে। হ্যাঁ, পয়েন্ট আরে বাবা দুটো পয়েন্ট, সে একটা পয়েন্ট নন জিরো, একটা পয়েন্ট জিরো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, তাহলে স্যার একটা থেকে যদি আমরা বাদ দেই তাহলে নন জিরোর পয়েন্টটাই পাবো, একটা যদি জিরো হয়ে যায়। নন জিরো থেকে যদি আমরা জিরো বাদ দিই তাহলে নন সেই ভ্যালুটাই পাবো। ওই জন্যই তো এই ধর এখানে তো লিখলি, তাহলে এখানে বি তো জিরো, তাহলে বি তো আলাদা হয়ে যাবে, ফলে এই জিনিসটা বার করলে কি বেরোবে? থিটায় বেরিয়ে গেল। থিটায় বেরিয়ে যাবে, হ্যাঁ। এই জন্যই তো করা, ঠিক আছে, এই জন্যই তো করা হয়েছে, অ্যাডভান্টেজ আসি। এবার তাহলে থিওরেমটা বুঝে গেলে যে মধ্য কথা আমাকে দুটো পয়েন্ট চুজ করতে হবে, একটা জিরো স্লোপ वाला পয়েন্ট, একটা নন জিরো স্লোপ वाला পয়েন্ট। দুটোর মধ্যে এরিয়া ক্যালকুলেট করতে হবে, দুটোর মধ্যে এম বাই এরিয়া ক্যালকুলেট করতে হবে, তাই এরিয়া। হ্যাঁ, এই ধরো, তাহলে চল একটা প্রবলেম সলভ করি, তাহলে এটা ইজি হয়ে যাবে বুঝা। Let's start with the cantilever. L P, ঠিক আছে, তাহলে আমাদের প্রথম কাজ কি? এর মোমেন্ট ডায়াগ্রাম করা। P into L হগিং মোমেন্ট নেগেটিভ, মাইনাস P into L, ঠিক আছে। তাহলে EI ডায়াগ্রাম কি হবে? PL বাই EI, ঠিক আছে। তাহলে আমার ক্ষেত্র তৈরি, ক্লিয়ার? মানে মোমেন্ট এরিয়া ডায়াগ্রামের জন্য যা গল্প লাগবে সেটা আমি তৈরি করে ফেলেছি। এবার বল যে কি চাই তোমার, সেটাই আমি বার করে দিতে পারবো। ধরে নাও এই পয়েন্টটাকে আমি বলছি এ পয়েন্ট, এটাকে আমি বলছি বি পয়েন্ট। এবার আমাকে আনসার জানতে চেয়েছে থিটা এ কত আর ওয়াই এ কত। এবার আমাকে কি করতে হবে? মোমেন্ট অফ ইয়েটা থিওরেম করার জন্য আমাকে দুটো পয়েন্ট কনসিডার করতে হবে। একটা পয়েন্ট হবে নন জিরো স্লোপ वाला পয়েন্ট, একটা হবে জিরো স্লোপ वाला পয়েন্ট। প্রথম কথা জিরো স্লোপ वाला পয়েন্ট কোনটা? জিরো স্লোপ वाला পয়েন্ট হচ্ছে একটাই আছে এক্ষেত্রে, সেটা হচ্ছে বি পয়েন্ট। এ মানে এখানটাই স্লোপ জিরো, হ্যাঁ, এখানে স্লোপ জিরো, এখানে স্লোপ জিরো, ডিফ্লেকশনও স্যার জিরো। সেটা আলাদা ব্যাপার, আমি ডিফ্লেকশনের গল্প যাচ্ছি না। আমার মোমেন্ট এরিয়া মেথডে কি ধরতে হবে? স্লোপ জিরো वाला একটা প্রবলেম ব্যাপার লাগবে। ডিফ্লেকশন জিরো वाला পয়েন্ট ধরতে হবে কি ধরতে হবে সেটা আমার কিছু বলেনি, আমাকে বলছে স্লোপ জিরো वाला একটা পয়েন্ট লাগবে। তাহলে স্লোপ জিরো वाला পয়েন্ট এটা,
তাহলে এটা। আর একটা বলেছে নন জিরো স্লোপ वाला পয়েন্ট ধরো। এবার তোমাকে পরীক্ষায় কোশ্চেন কি করেছে, বলেছে থিটা এ বার করো, তাহলে এটা কি ধরি, তাহলে বেরিয়ে যাবে। তাহলে আরেকটা পয়েন্ট ধরলাম হচ্ছে আমার এইটা। ঠিক আছে, তাহলে অ্যাজ পার মোমেন্টারিয়া থিওরেম, মোমেন্টারিয়া থিওরেমের প্রথম থিওরেম অনুযায়ী কি দাঁড়াবে, দাঁড়াবে হচ্ছে থিটা এ মাইনাস থিটা বি দ্যাট ইজ ইকুয়াল টু হচ্ছে এরিয়া of n by ei diagram between a and b। ঠিক আছে, তাহলে চলো এরিয়া বিটুইন a and b এর মধ্যে ডায়াগ্রাম m by a ডায়াগ্রামের এরিয়া বার করি। অর্থাৎ এই ডায়াগ্রামটার এরিয়া বার করতে হবে কোথায় কোথায় মধ্যে, এর মধ্যে এইটুকুর মধ্যে, অর্থাৎ এই পুরো এরিয়াটাই আমাকে বার করতে হবে। তাহলে পুরো এরিয়াটা মানে কি, হাফ গুণিত ভূমি, ভূমি মানে কত এল, গুণিত উচ্চতা, উচ্চতা মানে হচ্ছে মাইনাস ইএল বাই ইআই। ঠিক আছে, হাফ গুণিত ভূমি গুণিত উচ্চতা। ঠিক আছে, ওকে। আচ্ছা, নাও নাও ওকে। আচ্ছা, এখানে তোমার সাইন ধরবার কোনো দরকার নেই, as because it is only give the area। ঠিক আছে, ফলে এখানে সাইন কনভেনশনের কোনো দরকার নেই। আচ্ছা, এবার দেখো আমরা যেহেতু দুটোর মধ্যে একটা আমরা নন জিরো পয়েন্ট ধরে নিয়েছি, ঠিক আছে, নন জিরো পয়েন্ট ধরে নিয়েছি, তাহলে জিরো পয়েন্ট কোনটা ছিল, এটা জিরো, তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম এটাই হয়ে গেল আমাদের থিটা এ। অতএব থিটা এ ইকুয়ালস টু EL স্কয়ার বাই 2। দেখো তো যত মত তত পথ হচ্ছে কিনা, অর্থাৎ একটু যে ডবল ইন্টিগ্রেশন মেথড দিয়ে যে আমি এই ক্ষেত্রে এই পয়েন্টে যে আমি স্লোপ বার করেছি আর এই স্লোপ দেখো সেম হচ্ছে কিনা, চেক করো দেখো। হ্যাঁ স্যার, সেম। সেম আসছে, ওকে। এই মেথডটা এমনি সোজা স্যার। হ্যাঁ অবশ্যই, মানে সোজা তো অবশ্যই। ঠিক আছে, হ্যাঁ, আচ্ছা। নাও চলো এবার আমরা করব কি, মোমেন্ট ডিফ্লেকশন। ডিফ্লেকশনের ক্ষেত্রে কি হবে, আমাকে একটা নন জিরো পয়েন্ট আর একটা জিরো পয়েন্ট ধরতে হবে। তো এখানে তাই ধরেছি, ফলে কোনো অসুবিধা নেই। তাহলে হচ্ছে ওয়াই বি মাইনাস ওয়াই এ। ঠিক আছে, ওয়াই বি মাইনাস ওয়াই। আচ্ছা, এটা কোনটাতে কোনটা মাইনাস, এই জন্য এই গল্পগুলো ওই মানে মাইনাস প্লাসের গন্ডগোল হচ্ছে, মানে মাইনাস প্লাসের এগুলো হবে। সেই জন্য আমি বলেছি প্লাস মাইনাসের দিকে গল্পই রাখবেন, ঠিক আছে, ফলে কনফিউশন ক্রিয়েট হবে। ওই জন্য আমি বললাম যে মাইনাস প্লাসের গন্ডগোলই রাখবেন না, তো কি বলতো ওয়াই এ মাইনাস হবে, ওয়াই বি মাইনাস হবে, তার উপরে এটা দাঁড়িয়ে ওগুলো গল্পগুলো হয়, সেই গল্পই ছেড়ে দাও। ওকে, ওয়াই এ মাইনাস ওয়াই বি। আচ্ছা, এবার কি ওয়াই এ ওয়াই বি মানে কি, মানে হচ্ছে এর এরিয়া, টোটাল এরিয়া, তার কি করতে হবে, মোমেন্ট নিতে হবে। স্লোপের পার্থক্য মানে শুধু এরিয়া নিলে হয়ে যেত। ডিফ্লেকশনের পার্থক্য কি বলছে, থিওরেম নাম্বার 2 বলছে যে এই ডিফ্লেকশনের পার্থক্য ওই দুটো পয়েন্টের মধ্যে এরিয়া নাও, তারপর সেই এরিয়ার একটা মোমেন্ট নিয়ে নাও, তাহলে গল্প শেষ। আচ্ছা, তাহলে এরিয়া তো আমি বার করে রেখেছি, এই দুটো পয়েন্টের মধ্যে আগে বার করে রেখেছি, EL স্কয়ার বাই 2EI। এবার বলছি এর একটা মোমেন্ট নাও। মোমেন্ট না মানে কি, একটা পয়েন্টের কোন পয়েন্টের পরে মোমেন্ট নিতে হবে, নন জিরো স্লোপ वाला। নন জিরো স্লোপ কোনটা, এইটা এ পয়েন্ট, তাহলে এটা হচ্ছে নন জিরো স্লোপ वाला পয়েন্ট। তাহলে এই পয়েন্টের সাপেক্ষে এই এরিয়াটার মোমেন্ট নাও। ঠিক আছে, তাহলে এর এরিয়া তো বসে গেছে। এবার এর এই পয়েন্ট থেকে এই পুরো এরিয়ার মোমেন্ট কত হবে, তাহলে সিজি থেকে, সিজিতে হবে। হ্যাঁ, সিজি থেকে একটা ডিসটেন্স গুণ করতে হবে। তাহলে সিজি কত, টোটালটা এল 2h/3। না এল আছে, তাহলে এটা হয়ে যাবে আমার 12/3। 12/3। ঠিক আছে, কোথাও আছে তো, কোথায় গন্ডগোল, মানে ইয়েটা কোথায় হচ্ছে, মানে এই যে মোমেন্টটা নিচ্ছি, যদি এই পয়েন্ট এই বরাবর মোমেন্ট নিতাম তাহলে L/3 গুণ হতো, কিন্তু আমাকে বলে দিয়েছে যে না, নন জিরো স্লোপ वाला পয়েন্ট থেকে মোমেন্ট নিতে হবে। তাহলে নন জিরো স্লোপ वाला পয়েন্ট এটা।
সেই জন্য এই পয়েন্ট থেকে এই এরিয়াটার মোমেন্ট দিচ্ছি। কেটে গেল, আমার P/3 আচ্ছা, অলরেডি আমরা জানি y/0, অতএব y a equals to P/3। ওকে, বুঝতে পেরেছো? স্যার মোমেন্টটা কি সবসময় যে পয়েন্ট থেকে আমরা ধরবো ওয়াই এ সেইখান থেকে, হ্যাঁ সেখান থেকে নিতে হবে? যে দুটো পয়েন্ট ধরেছো তার মধ্যে একটা পয়েন্ট তো নন জিরো ধরেছো, একটা পয়েন্ট জিরো পয়েন্ট ধরেছো, হ্যাঁ মোমেন্টটা সবসময় নন জিরো পয়েন্ট থেকে ধরবে, এটা মাথা মধ্যে ধরতে ঢুকবে। হবে। নন জিরো পয়েন্ট থেকে মোমেন্ট। ওকে, আচ্ছা, এবার আমরা একটা ছোট্ট জিনিস জেনে নেব যেটা আমার মোমেন্ট এরিয়া মেথড করতে গিয়ে কাজে লাগবে। কি? যদি আমাদের প্যারাবোলা থাকে, যদি আমাদের প্যারাবোলিক কার্ভ থাকে, ঠিক আছে, তো আমার আশাটা ভুল। প্যারাবোলিক কার্ভ যদি হয়, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আর এটা যদি বি হয় আর এটা যদি ডি হয়, ঠিক, তাহলে এক্ষেত্রে if it is portion A and if it is portion B, তাহলে এরিয়া অফ পোরশন A, এরিয়া অফ পোরশন A কত হবে? 2/3 B ইন্টু ডি, আর এরিয়া অফ পোরশন B will equal to 1/3 B ইন্টু ডি। ঠিক আছে, কেন এটা আমরা শিখছি? কেন কি ওই যে আমরা বললাম এইটাতে কি করবো, মোমেন্ট এরিয়া মেথডে তো ভাই আমাদের মোমেন্ট ডায়াগ্রাম আঁকতে হবে, তার তার এরিয়া ভিডিয়া বার করতে হবে অথবা মোমেন্ট নিতে হবে। এবার আমরা তো জানি মোমেন্ট ডায়াগ্রামে তো প্যারাবোলিক কার্ভ আসে, তাহলে প্যারাবোলিক কার্ভের তো এই গল্পটা জেনে রাখতে হবে, না তো মুশকিল, তাই না? তাহলে প্যারাবোলিক কার্ভের ক্ষেত্রে যদি হয়, যদি এই দিক থাকে, এই পোর্শনের দিক যদি থাকে, মানে কার্ভের এদিকে যদি কনসিডার করতে হয় তোমাকে এরিয়া, তাহলে হচ্ছে 2/3 বি ইন্টু ডি। আর যদি তোমাকে উল্টা দিকটা থাকে, এই পোর্শনটা যদি থাকে, তাহলে হচ্ছে 1/3 ইন্টু বিডি। আচ্ছা, এবার প্রশ্ন হচ্ছে যদি আমার সিজি বার করতে হয়, ঠিক আছে, যদি আমাকে সিজি বার করতে হয়, আচ্ছা সিজি যদি বার করতে হয় তাহলে সিজি হচ্ছে এই পোর্শন থেকে 5/8 বি, বাজেভাবে লেখাটা হলো 5/8 বি, এটা নোট ডাউন করে নেবে, ঠিক আছে। আর এদিক থেকে b/4, মানে এই পোর্শনের জন্য এদিক থেকে 5/8 বি, তাহলে এদিক থেকে কত হবে? b - 5/8 বি। আর এই পোর্শনের জন্য মানে এরকম যদি কোথাও থাকে, সেক্ষেত্রে এদিক থেকে b/4, তাহলে এদিক থেকে কত হবে? cb/4 হবে, মানে b - b/4 হবে এদিক থেকে, ঠিক আছে। তো এই নোটেশনটা কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে, দিস নোটেশন হ্যাজ টু বি কিপ ইন মাইন্ড, ঠিক আছে, এটা আমাদেরকে মনে রাখতে হবে। ওকে, চলো এবার আমরা একটা করি হচ্ছে ইউডিএল। স্যার এগুলো তো অ্যাকচুয়ালি আমরা এরিয়াটা এগুলো কি হিসাব করে বের করা আছে? অ্যাকচুয়ালি তো 12 এ আমরা ওই ওয়াই স্কয়ার ধরে ধরে করতে হয়, ওয়াই স্কয়ার ইকুয়ালস টু 4x। অবশ্যই করতাম, ঠিকই বলেছি, কিন্তু ঘটনা হচ্ছে যে হ্যাঁ, এবার এগুলোকে বের করা আছে বলতে এটা উই কনসিডার ইট লাইক দ্যাট, ডেফিনেটলি বের করা আছে বলেই আমরা ধরি, ডেফিনেটলি এটা আছে বলেই করি, ঠিক আছে।
তো এটা আমরা এরকম ভাবে এটা কনসিডার করবো, এটা এটা। ওকে, আচ্ছা আচ্ছা চলো এবার এই কেসটা করো, নিজেরা করো, আমি আছি, আমিও করছি তোমাদের সাথে। তাহলে প্রথমে আমাদের কাজ হচ্ছে এম বাই এর ডায়াগ্রাম আঁকা, মানে মুভমেন্ট ডায়াগ্রাম আঁকা পাঠিয়ে। ঠিক আছে, তাহলে আচ্ছা এবার ইআই দিয়ে ভাগ করে নিই, তাহলে করে নেব। ওকে, নেগেটিভ অবশ্যই এটা। তাহলে এই হয়ে গেল আমাদের এম বাই ইআই ডায়াগ্রাম, মানে মোমেন্ট ডায়াগ্রামকে ইআই দিয়ে ভাগ করে নিলাম জাস্ট। তাহলে এই কেসটার জন্য এটা হয়ে গেল আমার মোমেন্ট ডায়াগ্রাম। ওকে, তাহলে এবার আমাকে দুটো পয়েন্ট চুজ করতে হবে, একটা পয়েন্ট মাস্ট বি কি জিরো স্লোপ পয়েন্ট। তাহলে জিরো স্লোপ পয়েন্ট যদি এর হয় এটা, তাহলে একটা পয়েন্ট তো আমার এটা ফিক্সড হয়ে গেল, সে দিস ইজ এ পয়েন্ট, সে দিস ইজ বি পয়েন্ট। তাহলে আমার এ পয়েন্টটা কিন্তু ফিক্স হয়ে গেল। ওকে, এবার তোমাকে প্রশ্ন করেছে থিটা বি কত আর ওয়াই বি কত। ঠিক আছে, তাহলে চলো এবার আমরা জানি as per moment area theorem theta a minus theta b equals to হচ্ছে এরিয়া m বাই এরিয়া a আর b পয়েন্টের মধ্যে এরিয়া টোটাল এরিয়া m বাই i ডায়াগ্রামের। তাহলে এটা করো, এরিয়া করো। এবার দেখো ভালো করে খেয়াল রাখো, এইটার ব্যবহার এবার এখান থেকে আসছে। এই পোর্শনের কার্ভটা কোনটার মতন? উপর পার্টটার মতন, বি পোর্শনের মতন, বি এর মতো স্যার, বি এর মতন। ওকে, তাহলে চলো বি এর মতন করে দেখো। তাহলে এটার এরিয়া বার করো, এর এরিয়া হচ্ছে তাহলে হবে 1/3 বি ইন্টু ডি, তাই তো? আচ্ছা বি কত? বি হচ্ছে এল আর ডি হচ্ছে ডাব্লিউ এল স্কোয়ার বাই 2 ওকে, আচ্ছা নাও আমাদের থিটা এ 0, ঠিক আছে, থিটা এ তো 0, তাহলে এখান থেকে আমরা পেয়ে যাবো থিটা বি সমান সমান মাইনাস থেকে সরিয়ে দিচ্ছি, হয়ে যাচ্ছে উপর ডাব্লিউ এল কিউব বাই 3×6 ইয়ার। ঠিক আছে, মিলিয়ে দেখে নাও আগেরটার সাথে এসছে কিনা ঠিক। ওকে, আচ্ছা নাও লেটস ডু ইট উইথ ওয়াই দিয়ে, ওয়াই এ মাইনাস ওয়াই বি, তাহলে ওয়াই এ মাইনাস ওয়াই বি, তাহলে এই এরিয়াটা তো থাকলোই ডাব্লিউ এল কিউব বাই 6 ইয়ার। নাও মাল্টিপ্লাই কি, কার বেসিসে মাল্টিপ্লাই হবে? নন জিরো পয়েন্টের বেসিসে। নন জিরো পয়েন্ট কোনটা? এটা নন জিরো স্লোপ বরাবর, তাহলে এদিক থেকে গুণ হবে। এদিক থেকে এটা কত? এদিক থেকে এটা হচ্ছে বি বাই 4 মানে এল বাই 4, তাহলে এটা হচ্ছে 3l বাই 4। আর হচ্ছে আমার y হচ্ছে 0, w into 4 বাই, ঠিক আছে, w into 4 বাই 8 মিলে গেছে আগেরটার সাথে, আগের মতন দেখো সেম আসছে। ওকে, ঠিক আছে, আচ্ছা তাহলে আমাদের ক্যান্টিলিভার বিমের জন্য কি হয় সেটা তোমরা বুঝে গেলে। নাও এবার আমি একটা খালি দেখাই, তারপর তোমরা নিজেরা বাড়িতে করবে। সব যদি আমি করতে যাই তাহলে আর ক্লাস 3-4টা ক্লাস লেগে যাবে। আননেসেসারি, তোমরা করো
তোমরা শিখো, আমার বোঝানোর দায়িত্ব, আমি বুঝিয়ে দিলাম, আশা করি তোমরা নিজেরাই করতে পারবে। এবার আমি একটা সিম্পলি সাপোর্টেড বিম নিয়ে দেখাই। ডাব্লিউ, এটা হয়ে যাবে W/2, এটা হয়ে যাবে W/2। একটুখানি ফাস্ট এগোচ্ছি, না তো লেট হয়ে যাবে। W/2। তাহলে ঘাটাঙ্করের মোমেন্ট ডায়াগ্রাম কত হবে? W2 by into L/2, W2 into L/2, WL/4 EI। ভুল হলে দেখো বলবে আমাকে, হ্যাঁ। W2/2 into 2 দুগুণে 4, WL/4। ক্লিয়ার? ঠিক আছে, তাহলে এটা হলো মোমেন্ট ডায়াগ্রাম। এবার আমাকে কি বার করতে বলে এখানে? সেক্ষেত্রে সাধারণত এটা আমার A পয়েন্ট, এটা আমার B পয়েন্ট, এটা আমার C পয়েন্ট। ফাইন্ড আউট থিটা A আর হচ্ছে YB। থিটা A কত, YB কত, এটা আমাকে বার করতে বলেছে। সিম্পল ব্যাপার। হোয়াট ইজ থিটা A? করো। আচ্ছা, থিটা A বার করতে মানে বলেছে মানে কি এই পয়েন্টটা, এটা কি পয়েন্ট? এটা হচ্ছে আমার একটা নন জিরো স্লোপ वाला পয়েন্ট। তাহলে আমাকে একটা জিরো স্লোপ वाला পয়েন্ট ধরতে হবে। জিরো স্লোপ वाला পয়েন্ট কোনটা? এটা। ম্যাক্সিমাম ডিফ্লেকশন এখানে হবে, তাহলে এটা হচ্ছে জিরো স্লোপ वाला পয়েন্ট। তাহলে এই দুটো পয়েন্ট আমি ধরছি। তাহলে এই দুটো পয়েন্ট হচ্ছে আমার গল্প। ঠিক আছে। আচ্ছা, এবার কি? এবার আমরা লাগাবো হচ্ছে মোমেন্ট এরিয়া থিওরেম। মোমেন্ট এরিয়া থিওরেম মানে কি হচ্ছে? থিটা A মাইনাস থিটা B দ্যাট ইজ ইকুয়াল টু দুটোর মধ্যে এরিয়া। দুটোর মধ্যে এরিয়া কত? হাফ গুণিত ভূমি মানে হচ্ছে L/2 গুণিত উচ্চতা মানে হচ্ছে WL/4 EI। ঠিক আছে, তাহলে হয়ে গেল হচ্ছে WL²/4×8=16। আর এখানে কোনটা জিরো? একই রকম ভাবে YA মাইনাস YB, তাহলে হচ্ছে এই এরিয়াটাও থাকবেই WL²/16 EI। এবার এই এরিয়ার কি করতে হবে? মোমেন্ট নিতে হবে। মোমেন্ট কার বেসিসে নিতে হবে? নন জিরো স্লোপের ব্যাপারে। নন জিরো স্লোপ কোন দিকটা? এটা হচ্ছে নন জিরো স্লোপ, তাহলে এদিক থেকে মোমেন্ট নিতে হবে। এদিক থেকে মোমেন্ট নেবো মানে হচ্ছে 2/3 গুণিত L/2, 2/3 গুণিত L/2, WL3/348। ডিফ্লেকশন। ঠিক আছে, বেরিয়ে গেল। তোমাদের বাড়িতে কাজ থাকবে হচ্ছে, আগে যেটা কাজ দিলাম করলাম, তার সাথে সাথে থাকবে হচ্ছে এইটা একটা ইউডিএল বানানো। সিম্পলি সাপোর্টেড বিম ইউডিএল এটা করা হয়নি, আমি এই কারণে করাইনি। এইবার এই মোমেন্ট এরিয়া মেথড দিয়ে সিম্পলি সাপোর্টেড বিম উইথ ইউডিএল লোড করো। ঠিক আছে স্যার, এই যে এখানে মোমেন্টটা যে ধরলেন এ পয়েন্ট থেকে হ্যাঁ ধরলেন, ওটা নন জিরো পয়েন্ট যেহেতু, হ্যাঁ, নন জিরো স্লোপ, তাই জন্য এদিক থেকে ধরেছি। ডিফ্লেকশনের ক্ষেত্রেও নন জিরো ধরবো? এক্স্যাক্টলি, আমি তো ওটাই বললাম তোমাকে। পয়েন্টটা হ্যাঁ হ্যাঁ। ধরবো, ডিফ্লেকশন হোক, স্লোপ হোক, যাই হোক, ও পয়েন্ট আচ্ছা ধরবো আচ্ছা একটা জিরো স্লোপ, একটা নন জিরো স্লোপ। এখানে ডিফ্লেকশনের জন্য আলাদা কিছু না। আচ্ছা। ঠিক আছে, ডিফ্লেকশনের পয়েন্ট ক্ষেত্রে আবার ধরাটাই হচ্ছে, হ্যাঁ না, পয়েন্ট আসলে ধরাটাই হচ্ছে জিরো স্লোপ নন জিরো স্লোপ। জিরো ডিফ্লেকশন সেভেন। ডিফ্লেকশনের কোনো গল্প নেই। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, ওকে। তাহলে এটা উইথ অ্যান্ড ইউডিএল, এটা তোমরা বাড়িতে সলভ করো। অ্যান্ড ওই যে ওই কার্ভের কেসটা লাগবে, এটা আগে বললাম, এবং করতে পারবে, আশা করি কোনো প্রবলেম নেই। ঠিক আছে, হ্যাঁ স্যার, ক্লাসেরটা আমাদের কলেজে করিয়েছিল না, এখন জানলাম। কার্ভেটটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কার্ভেটটা ওইভাবে করতে হবে। ঠিক আছে, ওইটা মাথায় রেখে তাহলে সবই করতে পারবে। আশা করি যতটুকু শিখিয়ে দিয়েছি আর কোনো চাপ হবে না। ঠিক আছে, ওটা করবে নেক্সট দিন ক্লাসে। এবং আরো দেখো, এগুলো হচ্ছে কি, যত করবে তত বেশি তোমার কাছে ক্লিয়ার হবে। ঠিক আছে, ওকে। এবার ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে এমসিকিউ পরীক্ষার জন্য কি কি জিনিস দরকার সেটা ইম্পর্টেন্ট। এমসিকিউ পরীক্ষার জন্য দরকার হচ্ছে
কোন কোন বিমের কোন কোন লোডিং কন্ডিশনে কি কি হয়, তুমি যদি মনে রাখতে পারো তাহলে এগুলো মেথডের দরকার নেই। বাট আরেকটা জিনিস মনে রাখতে হবে, মেথড থেকে কি, মেথডোলজি গুলো কি, থিওরেম গুলো কি, তোমাকে পরীক্ষা অনেক সময় থিওরেম থেকে কোয়েশ্চেন দেয়। ঠিক আছে, বুঝতে পেরেছো? ওকে, তাহলে চলো আজকের ক্লাসটা আমরা এখানে রাখি। আমরা নেক্সট ক্লাসে হচ্ছে কনজুগেট বিম থিওরেম করব, অ্যান্ড হচ্ছে যে রিডান্ডেন্সি ফ্রেম এই সবগুলো যেটুকু আছে ওটা করব। ঠিক আছে, আশা করি নেক্সট ক্লাসে আমাদের সব কমপ্লিট হয়ে যাবে। কালকে Okay? স্যার কখন ক্লাস হতে পারে? আচ্ছা, কালকের ব্যাপারটা বলি। কালকে আমার একটু প্রবলেম ঘটেছে অ্যাকচুয়ালি। আমার বউ আর কি পড়ে গিয়ে মারাত্মক কেসে আমি অনেক বলছি তোমাদেরকে, খুব বাজে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। তো যাই হোক, ট্রিটমেন্ট আচ্ছা ট্রিটমেন্ট করিয়ে নিয়ে এখন হয়েছে। তো দ্যাট ইজ, আমি যদি চেষ্টা করি, মানে অ্যাকচুয়ালি আমি মানে নোট বানানো, আমি তো অ্যাকচুয়ালি যতগুলো তোমাদেরকে পড়ে আমি নোটগুলো বানিয়ে রাখি কিনা, বুঝতে পেরেছো তো? মানে আমার নোটস কিন্তু রেডি থাকে প্রত্যেকটা ক্লাসের আগে। তো আমার টাইমই পাইনি আমি যে নোটস গুলোকে করবো, ফলে কালকের ক্লাসটা আমার নোটস রেডি নেই। হ্যাঁ, কেন কি এবার যে আমি ক্লাসটা করে দিলাম, নোটস পরে আর হবে না, আমি আমার টাইম পাবো আচ্ছা না। আচ্ছা, ঠিক আছে, ঠিক তো আছে স্যার, আমি পরে তাহলে আই নিন স্যার, ট্রাই, কোনো অসুবিধা নেই। না আমি ট্রাই করবো, কেন কি আমি কাজেরটা না ফেলে রাখতে আমার ভালো লাগে না। যদি পারি, সময় যদি পাই, তাহলে কালকে নেব, না হলে আমি কোনো একটা দিন টাইম করে নিয়ে নেবো। ঠিক আছে, অসুবিধা নেই। হ্যাঁ স্যার। ওকে, ঠিক আছে। আর নেক্সট ক্লাসটা হবে তারপরেই তোমাদের এই মান্থটা শেষ হবে। ওকে, ঠিক আছে, চলো তাহলে, টাটা, আজকে রাখি এখানেই, টাটা।